শুরু হয়েছে। নমস্কার সকলকে। ভয়েজের সৃষ্টি সুখের মুক্ত প্রাঙ্গণে স্বাগত জানাই। আজ 23শে ডিসেম্বর পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আমরা আমাদের লাইভ অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছি আপনাদের সামনে, এবং আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে আজকে আমাদের লাইভ অনুষ্ঠানের যে আলোচ্য বিষয় রয়েছে, আজকের আলোচ্য বিষয় হচ্ছে বাংলাদেশের অভ্যুত্থানে ভারতের অবদান, সাম্প্রতিক হিন্দু নিধন ও ভারত বিরোধিতার প্রেক্ষিতে ফিরে দেখা। এবং আজকের এই পরিস্থিতিতে দাঁড়িয়ে স্বাধীন বাংলাদেশ গঠনে যে ভারতের সহযোগিতা অবদান, এবং তারপর পেরিয়ে গেছে প্রায় 54টা বছর, এবং 2024-এর 5ই আগস্ট যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পতন ঘটিয়ে, যে অভ্যুত্থান মধ্যে পতন ঘটিয়ে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, সেই ইন্টারিম গভর্নমেন্টের আমলে বাংলাদেশের যে পরিস্থিতি এবং যে হিন্দু নিধন এবং ভারত বিরোধিতা আর সুর ক্রমশই বাড়ছে, এই প্রেক্ষিতে দাঁড়িয়ে, এই প্রেক্ষিতের সাথে প্রাসঙ্গিকতা রেখে আমাদের মনে হলো যে আমরাও একটি লাইভ অনুষ্ঠানের মধ্য দিয়ে কারণ আমরা ইতিহাসের ছাত্র, তো ইতিহাসকে, অতীতকে ভুলে যাওয়া কখনোই যায় না। ইতিহাস সত্য উদ্ঘাটন করে, এবং ভারত বাংলাদেশের স্বাধীনতা এবং প্রজাতন্ত্র গঠনে যে ভারত কতটা সহযোগিতা করেছিল, বর্তমানে সেই প্রজন্ম সেটা সেই অতীতকে সে ভুলতে বসেছে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা আজকের এই লাইভ অনুষ্ঠানে অংশ উপস্থিত হয়েছি, এবং আজকের আমাদের এই লাইভ অনুষ্ঠানে যে বিশিষ্ট অতিথিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে আমাদের আজকে এই লাইভ অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের সকলের অত্যন্ত প্রিয় এবং রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রথিতযশা সহযোগী অধ্যাপক এমিনেন্ট প্রফেসর ডক্টর বাবুলাল বালা মহাশয়। এবং বাবুলাল বালা মহাশয়ের আমরা একটু পরিচয় জেনে নিই, কারণ যে অতিথিকে আমরা লাইভে এনেছি তার একটু পরিচয় না বললেই নয়। এবং এই আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় এবং প্রিয় শিক্ষক অধ্যাপক বাবুলাল বালা 2002 সালে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে MA কমপ্লিট করেন। তারপর থেকে তিনি সহকারী শিক্ষক হিসাবে স্কুলে যোগ দিয়েছিলেন, এবং সেখান থেকে নেট সেট উত্তীর্ণ হওয়ার পর তিনি 2006 সালে রায়গঞ্জ কলেজে অধ্যাপক হিসাবে যোগ দেন, এবং আজকে রায়গঞ্জ কলেজ থেকে বিশ্ববিদ্যালয় উন্নীত পর্যায়ে তিনি সাক্ষী রয়েছেন, এবং বর্তমানে তিনি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে কর্মরত আছেন ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক হিসাবে। তার দুটি গ্রন্থ, একক গ্রন্থ সম্প্রতি প্রকাশিত হয়েছে। আমরা তার সেই গ্রন্থ দুটি, তিনি তার PhD গবেষণালব্ধ যে গ্রন্থটি তার রয়েছে, যে কংগ্রেস ইন দ্য পলিটিক্স অফ ওয়েস্ট বেঙ্গল ফ্রম ডোমিনেন্স টু মার্জিনালিটি 1947 টু 1977, এবং তার আরেকটি গ্রন্থ সম্প্রতি প্রকাশিত হয়েছে ডক্টর বিধানচন্দ্র রায়ের উপরে, ডক্টর বিধানচন্দ্র রায় এ মেকার অফ মডার্ন ওয়েস্ট বেঙ্গল 1882 টু 1962। এই একক গ্রন্থের পাশাপাশি তিনি কিছু গ্রন্থের সম্পাদনা, এডিটর হিসেবে কাজ করেছেন, এবং জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে বিভিন্ন সেমিনার তিনি অংশ নিয়েছেন, এবং UGC কেয়ারলিস্ট জার্নালে তার বহুবিধ গবেষণালব্ধ আর্টিকেল প্রকাশিত হয়েছে, এবং তার এই গবেষণামূলক কাজকর্ম ইতিমধ্যে ছাত্র সমাজে পরিচিতি লাভ করেছে, এবং খুব ছাত্র সমাজের মধ্যে সাড়া ফেলেছে। এবং ডক্টর বালা শিক্ষক অধ্যাপনার পাশাপাশি সমাজ কর্মী হিসাবেও তিনি কাজ করে চলেছেন। তাই আজকের এই লাইভ অনুষ্ঠানে এই বিশেষ মানুষটিকে আমরা পেয়ে আমরা অত্যন্ত গর্বিত, এবং সত্যি আমাদের আজকের এই
যে তিনি প্রায় 18 বছর ধরে যে তিনি অভিজ্ঞতা লব্ধ জ্ঞান অর্জন করেছেন, সেই জ্ঞানের আলো আমাদের মধ্যে দিয়ে তিনি প্রকাশ করে চলেছেন। এবং সেই প্রেক্ষিতে এই বিষয়টাকে কেন্দ্র করে আমরা স্যারকে লাইভে এনেছি, কারণ এই বিষয়টাকে উনি ভালোভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে পারবেন। এবং আপনারাও বাংলাদেশ ভারতের যে মুক্তিযুদ্ধের বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে আজকের এই আ পর্যায়ে দাঁড়িয়ে তার ইতিহাসকে এবং তার সেই অভিজ্ঞতালব্ধ জ্ঞানকে তিনি আপনাদের সঙ্গে তুলে ধরবেন। তাই স্যারকে আমরা ভয়েসে স্বাগত জানাই। স্যার, আপনি শুরু করুন। সবাইকে শুভ সন্ধ্যা। ভয়েজের কর্ণধর আমার অন্যতম প্রিয় ছাত্র শ্রী বিজয় কুমার সরকার, গোলাপ সিং সহ অন্যরা রয়েছে, সবাইকে আমার স্নেহ, ভালোবাসা এবং অনেক আশীর্বাদ। এবং আজকের এই লাইভ অনুষ্ঠান যারা আপনারা শুনছেন, সকলের প্রতি আমি আমার শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আজকের যে বিষয় নির্বাচন করা হয়েছে সেটি হচ্ছে বাংলাদেশের অভ্যুদয়ে ভারতের অবদান, সাম্প্রতিক হিন্দু নিধন ও ভারত বিরোধিতার প্রেক্ষিতে ফিরে দেখা। এই যে শিরোনাম, এটা অত্যন্ত বার্নিং টপিকস। আজকের দিনে শুধু পশ্চিমবঙ্গ ভারতবর্ষে নয়, গোটা পৃথিবীতে বহুল আলোচিত, বহু চর্চিত একটি গুরুত্বপূর্ণ বিষয়। ইন্টারন্যাশনাল রিলেশনস, ইন্টারন্যাশনাল পলিটিক্স, ইন্টারন্যাশনাল রিলেশনস অফ হিস্ট্রি, কিংবা আমরা যারা বাঙালি, বাঙালির প্রত্যেকটা বাঙালির মননে, চিন্তায়, চলাফেরায় সব সময়তেই আজকে বাংলাদেশে আজকের সমাজ অত্যন্ত সচেতন। তারা অনেক কিছু জানতো না, অনেক কিছু তারা জানতে চাইছে। আসলে বাংলাদেশটাতে কি হচ্ছে, কেন হচ্ছে, এর ইতিহাসটা কি ছিল। এবার আমি অনেক সময় চিন্তা করেছি যে শিরোনামটি যা রাখা হয়েছে, এটাকে এত অল্প সময়ের মধ্যে বলা নিঃসন্দেহে খুব কঠিন। এই কারণে মনে করছি কঠিন যে ইতিহাসটা প্রথম থেকে বলতে না পারলে বা প্রথম থেকে বুঝে আসতে না পারলে, মাঝখান থেকে কোনো কিছু বললে সেটা ছাত্রছাত্রী বা পাঠক বা শ্রোতা যারা রয়েছে তাদের সহজে বোধগম্য হয় না। যেহেতু ঘটনাটা এমন যে বাংলাদেশের অভ্যুদয় এবং তাতে যারা এখানে শ্রোতা রয়েছেন তাদের কাছে আমি সবিনয়ে জানাতে চাই, এই বাংলাদেশ শব্দটি, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, এটি পৃথিবীর মানচিত্রে 1971 সালের 16ই আগস্ট পরিচিতি লাভ করে। 1971 সালের 16ই আগস্টের আগে এই যে আজকের যেটা বাংলাদেশ, তার পরিচিতি ছিল পূর্ব পাকিস্তান হিসাবে। মনে রাখতে হবে আমাদের যে 1947 সালের 15ই আগস্ট যখন আমরা স্বাধীনতা লাভ করি, সেই সময় এটা আমরা সকলেই জানি, আমি সেখানে বিস্তারিত বলতে যাব না, যে 1947 সালের 15ই আগস্ট যখন ভারতবর্ষ স্বাধীন হয়, এই স্বাধীনতার সঙ্গে এসেছিল দেশভাগ। অর্থাৎ আজকের যেটি বাংলাদেশ, সেটি যেমন 47 সালের 15ই আগস্ট পর্যন্ত, 47 সালের 15ই আগস্ট থেকে 71 সালের 16ই ডিসেম্বর পর্যন্ত ছিল পূর্ব পাকিস্তান। কিন্তু 1947 সালের 15ই আগস্টের পূর্বে আজকে আমাদের পশ্চিমবঙ্গ এবং তার আগের পূর্ব পাকিস্তান বা আজকের বাংলাদেশ, এটা কিন্তু আমরা একই বঙ্গেরই ছিলাম। ভারত যুক্তরাষ্ট্রের, ভারতবর্ষের একটি প্রদেশ ছিল বঙ্গ। এটা সকলেই অবগত আছি আমরা যে দেশভাগ যখন হয়েছিল
অন দি বেসিস অফ টু নেশন থিওরি, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল। বাঙালি জাতি, বাঙালি জাতি বলতে আমি বলতে চাইছি এখানে হিন্দু মুসলমান নির্বিশেষে, এই হিন্দু মুসলমান নির্বিশেষে বাঙালি জাতির যে পরম্পরা, বাঙালি জাতির যে সাংস্কৃতিক ঐক্য, বাঙালি জাতির যে বিভিন্ন ক্ষেত্রে একতা, সমতা, এত সাদৃশ্যতা, হাজার বছরের কৃষ্টি কালচার, সাম্প্রদায়িক রাজনীতির আবহে 1946 সালে ব্রিটিশ আমলের যে লাস্ট নির্বাচন হয়, সেই নির্বাচনে বাঙালিত্ব ভুলে গিয়ে সেদিন বাঙালি ভোটাভুটি যেটা হয়েছিল, সে ভোট হয়েছিল ধর্মের ভিত্তিতে, এবং যার ফলে আমরা দেখব যে মোর দেন 88% মুসলিম পপুলেশন তারা মুসলিম লীগের ফেভারে ভোট দিয়েছিল। কারণ মুসলিম লীগের ইলেকশন এজেন্ডাই ছিল যে ভোট ফর পাকিস্তান। যার ফলে মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলো নিয়ে যখন পাকিস্তান সৃষ্টি হলো, একই যুক্তিতে বাংলার পূর্ব অংশ যেহেতু তুলনামূলকভাবে বেশি মুসলিম সংখ্যাগরিষ্ঠ, তাই সেই অংশটা নিয়ে পূর্ব পাকিস্তান হলো। অর্থাৎ পাকিস্তানের দুটি পার্ট হলো, একটা হচ্ছে পশ্চিম পাকিস্তান, একটা হলো পূর্ব পাকিস্তান। এই আলোচনাটা আমি খুব দীর্ঘায়িত করব না, কিন্তু মনে রাখতে হবে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের দূরত্ব ছিল 1600 কিলোমিটার, কিন্তু এই 1600 কিলোমিটার ভারতবর্ষের টেরিটরির উপর দিয়েই যেত। আমাদের একটা কথা মনে রাখা দরকার যে ধর্মের ভিত্তিতে বিভাজিত হওয়া যে ভারতবর্ষ, পাকিস্তান যে তৈরি হলো, সেই পাকিস্তান পূর্ব অংশের নাম পূর্ব পাকিস্তান, পশ্চিম অংশের নাম পশ্চিম পাকিস্তান, সব ঠিক আছে, সেটা বাংলাদেশ হতে গেল কেন? এই জায়গাটা আমাকে একটু 5-7 মিনিটের মধ্যেই বলবো, কারণ এইটুকু না বলতে পারলে ভারতবর্ষের ভূমিকাটা কিভাবে এলো সেটা একটু বুঝতে অসুবিধা হবে। আপনারা যারা শুনছেন তাদের নিশ্চয়ই জানা আছে, বেশিরভাগই জানা আছে, জানা না থাকলেও এটা মনে রাখতে হবে যে 1947 সালের 15ই আগস্টের পর যখন পাকিস্তান সৃষ্টি হলো আমাদের, এই দু পাকিস্তানের রাজধানী স্থাপিত হলো করাচিতে। আজকের পশ্চিম পাকিস্তান আপনারা জানেন করাচিতে রাজধানী স্থাপিত হলো। পাকিস্তানের গভর্নর জেনারেল হলেন মোহাম্মদ আলী জিন্নাহ এবং পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী হলেন লিয়াকত আলী খান। এবং পাকিস্তানের যত কিছু গুরুত্বপূর্ণ সামরিক দপ্তর, অর্থনৈতিক দপ্তর সব পশ্চিম পাকিস্তানে হলো। পূর্ব পাকিস্তান কেমন যেন সবকিছু থেকেই ব্রাত্য থেকে যেতে লাগলো। এরকম পরিস্থিতিতে যে 47 সালের 15ই আগস্ট, যদি আমরা 14ই আগস্ট পাকিস্তানের জন্মদিন জানি, সেই 47 সালের ডিসেম্বরে করাচিতে যখন শিক্ষা সম্মেলন হচ্ছে, সেই শিক্ষা সম্মেলনের সিদ্ধান্ত হলো যে পাকিস্তানের একটি রাষ্ট্রভাষা হবে, সে রাষ্ট্রভাষাটা হবে উর্দু। শ্রদ্ধেয় যারা শ্রোতৃমণ্ডলী তারা আপনারা অবগত আছেন যে পাকিস্তানের যে মোট জনসংখ্যা, তার 56% জনসংখ্যা ছিল বাঙালি। তাহলে 56% যদি বাঙালি হয়, বাকি যেটা থাকছে 44%, এই 44% এর কিন্তু এই 56% বাঙালি মানে তাদের মাতৃভাষা বাংলা, আর বাকি যে 44% থাকছেন তাদের সকলের ভাষা কিন্তু উর্দু নয়। কারণ ওখানে পশ্চিম পাকিস্তানে অনেক সিন্ধু, বালুচো, পাঞ্জাবি অনেক রকম ভাষা রয়েছে, কিন্তু 56% মানুষের ভাষা ছিল বাংলা। কিন্তু পাকিস্তানি শাসকবর্গ তারা তাদের শাসকদের ভাষা যেহেতু বাংলা, শাসক শ্রেণী উর্দু, তারা উর্দুকে এখানে রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দিতে চাইল। এখানে মনে রাখতে হবে যে ধর্মের প্রশ্নে আমরা সবাই মুসলিম এই ধারণা করে তারা পাকিস্তানের পক্ষে ভোট দিলেও বাঙালিরা কিন্তু সেদিন এই পাকিস্তানিদের উর্দু ভাষা চাপিয়ে দেওয়াকে মেনে নিতে পারেনি। তখন তারা তাদের বাঙালি ভাষা এবং সংস্কৃতি এটা উর্দুভাষীদের কাছে হারিয়ে যেতে দিতে তারা প্রস্তুত ছিল না। তার জন্য
দলমত নির্বিশেষে, খুব সংক্ষেপে বললাম এটাই বলবো, দলমত নির্বিশেষে একমাত্র মুসলিম লীগটাকে বাদ দিলে আর যারা ছিল বাঙালি তারা সবাই দেখব এই পশ্চিম পাকিস্তানিদের উর্দু চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে সাংঘাতিক প্রতিরোধ গড়ে তোলে। এই প্রতিরোধের বিরুদ্ধে পশ্চিমী শাসক গোষ্ঠী বিভিন্ন রকম আইনগত ব্যবস্থা গ্রহণ করলেও তারা ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারিকে ভাষা দিবস হিসেবে পালন করবে সিদ্ধান্ত গ্রহণ করেছিল। সেই ২১শে ফেব্রুয়ারি ভাষা দিবসের গল্প আমরা জানি, এ নিয়ে বিস্তারিত বলবো না। সেই ভাষা দিবসে যেটা হয়েছিল, বাঙালি সেদিন কিন্তু ভাষার প্রশ্নে আপোস না করে সরকার ১৪৪ ধারা জারি করলেও সেটাকে ভেঙে এগিয়ে গিয়েছিল মিছিল মিটিং করতে গিয়ে। পাকিস্তানি পুলিশের গুলিতে বরকত, রফিক, সালাম, জব্বার এরা সবাই নিহত হয়েছিল। প্রচুর মানুষ আহত হয়েছিল। অর্থাৎ বাঙালি জাতিসত্তার ক্ষেত্রে, বাঙালিত্বের ক্ষেত্রে সেদিন বাঙালি, সে ফজলুল হক থেকে শুরু করে শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে অন্যান্য যারা নেতৃত্ব ছিল, সকলের রাজনৈতিক দর্শন আলাদা হলেও সবাই ভুলে বাঙালি সেদিন এককাট্রা হতে পেরেছিল। এবং যার ফলস্বরূপ আমরা দেখব ১৯৫৪ সালে যখন নির্বাচন হয়, প্রাদেশিক নির্বাচন পূর্ব পাকিস্তানে, সেদিন মুসলিম লীগের বিরুদ্ধে সমস্ত রাজনৈতিক দল এককাট্রা হয়ে যুক্ত ফ্রন্ট গঠন করেছিল এবং সেই যুক্ত ফ্রন্ট বিপুল ভোটে জয়লাভ করে মুসলিম লীগকে হারিয়ে দিয়ে মন্ত্রী হিসেবে পাকিস্তানের ক্ষমতা, আমি পাকিস্তানের হাত বলছি এই গভর্নর জেনারেল, প্রধানমন্ত্রী সবই যেহেতু পশ্চিম পাকিস্তানি, মৌলবাদের পরিচয়টা কিন্তু হচ্ছে এবার বাঙালি হিসাবে। কিরকম পরিস্থিতিটা এরকম দিকে যাচ্ছে, সেদিন কিন্তু বাঙালি ফজলুল হক এর নেতৃত্বে মুসলিম লীগ পরাজিত হয়ে যুক্ত ফ্রন্ট কিন্তু সেদিন গঠন হলো। এই যুক্ত ফ্রন্টের শপথ নিলেন মুখ্যমন্ত্রী হিসাবে শেরে বাঙ্গাল এ কে ফজলুল হক। কিন্তু একটা জিনিস আমরা দেখব, বাংলাদেশ সৃষ্টির পেছনে যে কারণটি রয়েছে এখান থেকে আমাদের বুঝতে হবে যে পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী কোনোভাবেই বাঙালিদের হাতে ক্ষমতা ছেড়ে দিতে প্রস্তুত ছিল না। যে কারণে এর মধ্যে অনেক বড় ইতিহাস, আমি সেই জায়গাতে যাব না। যে ফজলুল হক তিনি তো, আপনারা হয়তো অনেকে জানবেন যে ১৯৩৭ সালের নির্বাচনের পর থেকে দীর্ঘ সময় ফজলুল হক বাংলার প্রধানমন্ত্রী ছিলেন, প্রধানমন্ত্রী বলা হতো। এবং আজকের যে কলকাতার আমাদের যেটা রাইটার্স বিল্ডিং যেটাকে আমরা বলি, ফজলুল হক কিন্তু দীর্ঘদিন সেখানে থেকেছেন। ফজলুল হক বাংলার প্রধানমন্ত্রী ছিলেন, কলকাতা কেন্দ্রিক ছিলেন তিনি। তিনি যখন এখানে আসেন, মহাকরণে আসেন, ডাক্তার বিধান রায়ের সঙ্গে সাক্ষাৎ করেন, কিছু মন্তব্য করেন বাংলা ভাগ প্রসঙ্গে, ঢাকায় যাওয়ার সঙ্গে সঙ্গে ফজলুল হককে গ্রেপ্তার করা হয়। ফজলুল হককে গ্রেপ্তার করে পশ্চিম পাকিস্তানি শাসকবর্গ বাঙালির হাতে ক্ষমতা থাকতে দিলেন না। এবং এটা আমাদের মনে রাখা দরকার যে এই যে ফজলুল হককে সেখান থেকে সরিয়ে দেওয়া হলো, সামরিক শাসন জারি হলো, এরপর আমরা দেখব একে একে আইয়ুব খান, টিক্কা খান, এরা সবাই এই সামরিক প্রশাসকরাই পূর্ব পাকিস্তানে শাসন কায়েম করেছে, তাদের হাতে ক্ষমতা ছিল। আর একটা কথা মনে রাখতে হবে যে আমাদের ভারতবর্ষ, আমরা ৫০ সালের ২৬শে জানুয়ারি যেমন আমরা আমাদের সংবিধান পেয়েছি এবং সংবিধান অনুযায়ী আমাদের সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে আমাদের জনপ্রতিনিধি ভারতবর্ষ শাসন করে। পাকিস্তানের ক্ষেত্রে মনে রাখা দরকার, পাকিস্তান কিন্তু যে এই সংবিধান, পাকিস্তানের সংবিধান অনুযায়ী পাকিস্তানের মানুষ সংবিধান পেয়েছিল ১৯৭০ সালে এবং জেনারেল ইয়াহিয়া খান ৭ই ডিসেম্বর ১৯৭০ সালে প্রথম তিনি সেখানে কিন্তু জেনারেল ইলেকশন ঘোষণা করেন। ইতিমধ্যে অনেক ঘটনা ঘটে গেছে যে ফজলুল হকের মুখ্যমন্ত্রী থেকে অপসারণ, বাঙালি
কেন্দ্র করে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ পার্টির নেতৃত্বে বাঙালি ঐক্যবদ্ধ হচ্ছে, পাকিস্তানিদের বিরুদ্ধে তাদের জনমত গঠিত হচ্ছে এবং ধর্মীয় ভেদাভেদ ভুলে গিয়ে তখন বাঙালি একই সঙ্গে একত্রিত হওয়ার চেষ্টা করছে। তার মধ্যেও ধর্মীয় কিছু ঘটনা ঘটে গেছে, সন্ত্রাস হয়েছে, হিন্দুদের উপর সন্ত্রাস হয়েছে। তারপরেও দেখব যে বাঙালিত্বের প্রশ্নে পাকিস্তানিদের বিরুদ্ধে এরা একত্রিত হচ্ছে। কাজেই ৭০ সালে যখন নির্বাচন হয়, আমাদের একটা কথা মনে রাখা দরকার, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান মিলে পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলি যাকে আমরা বলবো, অর্থাৎ যা আমাদের যেরকম পার্লামেন্ট, ইন্ডিয়ান পার্লামেন্ট, লোকসভা যাকে আমরা বলি, তেমনি পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলির টোটাল সিট সংখ্যা হচ্ছে ৩০০টি এবং জনসংখ্যার প্রপোর্শনেট হিসাবে এই ৩০০টির মধ্যে ১৬২টি হচ্ছে পূর্ব পাকিস্তানে এবং মাত্র ১৩৮টি সিট পড়ছে পশ্চিম পাকিস্তানিদের ভাগে। এই যে পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলির নির্বাচনে দেখা যাবে এই ৩০০টি আসনের মধ্যে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ ১৬০টি আসন জয়লাভ করে। অর্থাৎ পূর্ব পাকিস্তানে ৩০০টির মধ্যে যেহেতু ১৬২টি আসন ছিল, দুটো ১৬০টিতে জয়লাভ করছে হচ্ছে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে অ্যাসেম্বলির কথা আমি বলছি, অর্থাৎ আমাদের যেটা লোকসভা এরকম অর্থে আর কি। আর অন্যদিকে প্রাদেশিক নির্বাচনের ক্ষেত্রে পূর্ববঙ্গের যে প্রাদেশিক মন্ত্রিসভা গঠিত হবে সেইখানের সিট সংখ্যা ছিল ৩০০টি, তার মধ্যে আওয়ামী লীগ একাই জয়লাভ করে ২৮৮টি। এই কথাটা আমাদের খুব ভালো করে বুঝতে হবে। তাহলে সংবিধান অনুযায়ী গণতান্ত্রিক পদ্ধতিতে যে নির্বাচন হলো সেই নির্বাচনে পাকিস্তানের অ্যাবসলিউট মেজরিটি আউট অফ 300 পিএনএ অর্থাৎ পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলি সিটস আওয়ামী লীগ আন্ডার দ্য লিডারশিপ অফ শেখ মুজিবুর রহমান সিকিউরড 160, তারা কিন্তু পেয়ে গেল। অন্যদিকে প্রাদেশিকের ক্ষেত্রে বাংলাদেশের এমার্জেন্স, বাংলাদেশের অভ্যুদয়, ভারতের ভূমিকা, এই প্রশ্নগুলো কিন্তু আমাদের আলোচনার মধ্যে আসার কথাই নয়। এসব আসবেই না আমাদের আলোচনাতে। তাহলে এইখানটা আমাদের এই আলোচনাটায় আসছে কেন? ৭০-এ নির্বাচন হয়ে গেল, ৭১-এর মুক্তিযুদ্ধ, সেখানে ভারতের অবদান, এই প্রশ্নগুলো কোথা থেকে আমাদের আসছে এই জায়গা থেকেই। আমি একটু আগেই যেহেতু বলেছিলাম যে পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী কখনোই মনে করেনি যে বাঙালিদের হাতে ক্ষমতা ছেড়ে দেওয়া যাবে, ক্ষমতা ছাড়া যাবেই না। যার জন্য ৩০০টির মধ্যে ১৬০টি ন্যাশনাল অ্যাসেম্বলিতে জয়লাভ করা সত্ত্বেও মুজিবুর রহমানের নেতৃত্বাধীন, মুজিবুর রহমানও কিন্তু মুসলমান, কিন্তু তিনি বাঙালি, তাই বাঙালি মুসলমানদের হাতে, বাঙালিদের হাতে ক্ষমতা ছাড়বে না জন্য জুলফিকার আলী ভুট্টো, তিনি পাকিস্তান পিপুলস পার্টির লিডার, তিনি মুজিবুর রহমানের সঙ্গে দেখা করতে এখানে এলেন। তিনি মুজিবুর রহমানকে বললেন, দেখো মুজিব, এভাবে হবে না, কারণ হলো তুমি এইখানে শাসন করো, আমি ওখানে শাসন করব। মুজিবুর রহমান বলল, তা কেন হবে, আমি তো সংবিধান অনুযায়ী নির্বাচনে জিতে অ্যাবসলিউট মেজরিটি পেয়েছি, তাহলে পাকিস্তানের শাসন কর্তৃত্ব তো আওয়ামী লীগের হাতেই আসবে। ভুট্টো সেখান থেকে চলে গেলেন। এরপর এলেন পাকিস্তানের যিনি সর্বময় কর্তৃত্ব তখনকার দিনে জেনারেল ইয়াহিয়া খান। জেনারেল ইয়াহিয়া খান এলেন ১৭ই মার্চ। ১৭ই মনে রাখতে হবে, ডিসেম্বর মাসে ভোট হলো, জানুয়ারি মাস থেকে এই সমস্ত গল্প হচ্ছে, জানুয়ারি ফেব্রুয়ারি, অর্থাৎ এরকম সময়ে আমাদের করতে হবে যে 3 মার্চ ১৯৭১ সেই সময়তে পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলির সেশন হওয়ার কথা ছিল, কিন্তু সেই সেশনটা বাতিল হয়ে গেল। কেন কি? মুজিবুর রহমানকে তারা বোঝাতে পারলেন না যে তোমার হাতে ক্ষমতা দেওয়া যাবে না। মুজিবুর রহমান তার দাবিতে অনড় ছিলেন এবং পাকিস্তানের দেখা যাবে যে প্রশাসনের যারা পিছন থেকে মেইন শক্তি যাদের হাতে, নামটা তো জেনারেল ইয়াহিয়া খান, তার মানে সামরিক প্রধান, বুঝতে হবে কিন্তু সামরিক শাসকরা কখনো হাতে ক্ষমতা ছাড়তে চায়নি, যার ফলে সেটা হলো না।
এরকম একটা পরিস্থিতি মুজিবুর রহমানের সে বিখ্যাত ভাষণ মনে আছে, ৭ই মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে, যে পাকিস্তানিরা কিছুতেই বাঙালির হাতে ক্ষমতা ছাড়বে না, তাই তিনি বাঙালিকে সচেতন করার জন্য ঢাকার রেসকোর্স ময়দানের তার ৭ই মার্চের যে বিখ্যাত ভাষণ, যে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, রক্ত যদি দিতে হয় রক্ত আরো দেব, দেশকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। এটা মুজিবুর রহমানের বিখ্যাত ভাষণ সেই ৭ই মার্চের। তো যাই হোক, এরপরে আমরা দেখব ৭ই মার্চ মুজিবুর রহমানের ভাষণ দিলেন, মানুষকে বোঝালেন যে আমরা নির্বাচনে জিতলেও ক্ষমতা আমাদের হাতে দেবে না। এরকম একটা অবস্থায় মুজিবুর রহমান চলছে এরকম একটা মানে ডেডলক সিচুয়েশন যাকে বলি, অচল অবস্থা চলছে দুই পাকিস্তানে। কোনো এরকম সময়তে আমরা দেখতে পাচ্ছি মুজিবুর রহমান নিজেই ওই ৭ই মার্চের পর পূর্ব পাকিস্তানের প্রশাসনিক ক্ষেত্রে তিনি নিজের কর্তৃত্ব এস্টাবলিশ করলেন এবং পাকিস্তানের সম্পূর্ণ ডিনাই করে রাখা দরকার। এই ৭ মার্চকে ২৬শে চলছে, এক সরকারের নেতৃত্ব দিচ্ছে মুজিবুর রহমানের সাথে। এই ডেডলকটাকে সমাধান করার জন্য জেনারেল ইয়াহিয়া খান তার ঢাকাতে এলেন ১৬ই মার্চ। ১৭ই মার্চ থেকে মুজিবুর রহমান কিংবা আসামের ক্ষেত্রে আপনারা যারা অবগত আছেন, এই ২৫শে মার্চ কথাটা খুব গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিয়েছে। কেন এই ২৫শে মার্চ? এই ১৭ মার্চ থেকে ২৫শে মার্চ পর্যন্ত সমস্যা সমাধানের জন্য মুজিবের সাথে যে আলোচনায় বসেছিলেন জেনারেল ইয়াহিয়া খান, আলোচনা মানে হচ্ছে নামে মাত্র কালক্ষেপ, সময় নষ্ট করা। আসল উদ্দেশ্য ছিল মুজিবুর রহমানকে আলোচনার টেবিলে ব্যস্ত রেখে এই সময়ে পশ্চিম পাকিস্তান থেকে যত বেশি সম্ভব অস্ত্র শস্ত্র আমদানি করে পূর্ব পাকিস্তানকে ভরে দেওয়া হলো। এবং ২৫শে মার্চ জেনারেল ইয়াহিয়া খান গোপনে ঢাকা ত্যাগ করার আগে তার সেনাবাহিনীকে নির্দেশ দিয়ে গেল যে বাঙালি জাতিকে মেরে শেষ করে দিতে, যে আমরা বাংলার মাটি চাই, মানুষ নয়। বাংলার মাটিটাই আমাদের দরকার, মানুষ না থাকলেও চলবে। এই হলো সেই ২৫শে মার্চ। ২৫শে মার্চ রাত্রি ১:৩০টার সময় শেখ মুজিবুর রহমানকে বন্দি করে ঢাকা মিলিটারি হেডকোয়ার্টার্সে নিয়ে যাওয়া হলো। সেখানে তাকে ৩ দিন বন্দি রাখা হয়েছিল। তারপর তাকে সেখান থেকে প্লেনে করে উড়িয়ে পাকিস্তানে নিয়ে গিয়ে তাকে অন্তরীণ করে রাখা হলো। তাহলে এখানে গল্পটা কি দাঁড়ালো? তাহলে ২৫শে মার্চ দেখুন যে বাংলাদেশের অভ্যুদয় কিভাবে দাঁড়াচ্ছে গিয়ে, তাহলে যে একটা নির্বাচিত রাজনৈতিক দল তাকে সরকার গঠন করতে না দিয়ে আলোচনার নামে প্রহসন করে এর মধ্যে অস্ত্র শস্ত্র সেনাবাহিনী আমদানি করে একটা দেশের সর্বোচ্চ প্রশাসক জেনারেল ইয়াহিয়া খান তিনি ঢাকা ত্যাগ করে যাওয়ার আগে সেনাবাহিনীকে নির্দেশ দিয়ে গেলেন গোপনে, তিনি গোপনে ঢাকা ত্যাগ করলেন যে বাঙালিকে ধ্বংস করো। ঠিক আছে, এই সেই ২৫শে মার্চ রাত্রি থেকেই পাকিস্তানি হানাদার বাহিনী, পাকিস্তানি সামরিক বাহিনী, যেটাকে আমরা খান সেনা বলে থাকি, তাদের অস্ত্র গর্জে উঠল। বাঙালি মানেই মনে রাখতে হবে এখানে হিন্দু মুসলিম নির্বিশেষে, এই কথাটা আমি আবার বলছি, বাঙালি মানে শুধু হিন্দু নয়, শুধু মুসলমান নয়, হিন্দু মুসলিম নির্বিশেষে বাঙালি নিধনে মেতে উঠল পশ্চিম পাকিস্তানি সেনাবাহিনী, তাদের সর্বোচ্চ প্রশাসক জেনারেল ইয়াহিয়া খানের নির্দেশে। বাঙালি নিধন শুরু হলো সেদিন ২৫শে মার্চ থেকে। বুঝুন, ২৫শে মার্চ রাত্রে আমি আগেই বলেছি মুজিবুর রহমানকে অ্যারেস্ট করা হলো, সেখান থেকে তাকে পাকিস্তানে নিয়ে যাওয়া হলো, আর এদিকে বাঙালি নিধন শুরু হলো। এই যে নিধন যখন শুরু হচ্ছে, বাঙালি নিধন, বাঙালি কিছু বুঝে ওঠার আগেই
এ গল্প করতে গেলে অনেক কথা এইটুকুন সময়ের মধ্যে সেটা বলা সম্ভব নয়। 25শে মার্চ থেকে বাঙালি বুদ্ধিজীবী নিধন শুরু হলো। আমি আবার কথাটা বারবার বলছি। তাতে বাঙালি মানেই সে বাঙালি শিক্ষক, ডাক্তার, উকিল, মুক্তার, যারা বুদ্ধিজীবী বলতে যারা আমরা বুঝি, প্রভাবশালী মানুষ, তাদেরকে মেরে শেষ করো। এই ছিল সেদিন পাকিস্তানিদের নিদান যে আমরা বাংলার মাটি চাই, মানুষ নয়, শেষ করে দাও। এবং আরো একটি কথা, এটা যদিও প্রকাশ্য বলতে কুণ্ঠা হলেও বলা দরকার, এদের আরেকটা এদের নির্দেশ ছিল এবং বাঙালি মহিলাদের এই যে এত ধর্ষণ হয়েছে, এই ধর্ষণটারও নির্দেশ ছিল যে বাঙালি মহিলাদেরকে গর্ভবতী করে দাও। যার জন্য দেখবেন খান সেনারা নির্বিশেষে সেই সময় শুধু হিন্দু মুসলিম এরকম নয়, বাঙালি মহিলা মাত্রই তাদের উপরেই ধর্ষণ চালিয়েছে এই খান সেনারা। এই যখন পরিস্থিতি চলছিল, এরকম অবস্থায় আমরা দেখব 10ই এপ্রিল 71 সালে এ গভর্নমেন্ট ইন এক্সাইল বৈদ্যনাথপুর, কুষ্টিয়া জেলার বৈদ্যনাথপুরে একটা সরকার, অস্থায়ী সরকার ঘোষণা করা হয় মুজিবুর রহমানকে তার প্রেসিডেন্ট করে, এবং ভাইস প্রেসিডেন্ট হন সৈয়দ নুরুল ইসলাম, এবং ভাইস প্রেসিডেন্ট তিনি অ্যাক্টিং প্রেসিডেন্টের কাজ করেন, এবং তাজউদ্দিন আহমেদের নাম আপনারা জানেন, তিনি প্রাইম মিনিস্টার হিসেবে কাজ করেন। অর্থাৎ সরাসরি ভাবে বাংলাদেশ একটা স্বাধীন সরকার তারা ঘোষণা করলেন, তার প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ঘোষণা করলেন। এইরকম ভাবে করে আপনার বাংলাদেশ কিন্তু এই পাকিস্তানিদের বিরুদ্ধে লড়াই করতে শুরু করলেন। পাকিস্তানিরা লড়াই কিভাবে করেছিলেন সেই সময়ে সমসাময়িক বিষয় নিয়ে কিছু সিনেমা তৈরি হয়েছে। সেই সিনেমাগুলো যদি দেখলে বা বিভিন্ন বইপত্র তো হয়েইছে আর কি, সেসব দেখলে প্রচুর উদাহরণ রয়েছে, অনেক বই রয়েছে বাংলাদেশে মুক্তিযুদ্ধের উপরে। আমি আপনাদেরকে অবগত করতে চাই, আমি যে বিষয়টা নিয়ে আপনাদের উপরে বক্তব্য রাখছি সেটাতে আমি যে সমস্ত তথ্যের সাহায্য পেয়েছি সেটা 71-এর, আমি এখন বলতে যাব যে 71-এ ভারতের ভূমিকাটাকে, 71-এর সময় এখানে একটা বই লেখা আছে, দ্য ওয়ার দ্যাট মেড র। র মিনস রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্যাল উইংস। এটা আমাদের ভারতবর্ষের গোয়েন্দা বিভাগ। এক সময় একটা বই লেখা হয়েছিল সন্দীপ সাকেতের লেখা, এটা অত্যন্ত প্রাইমারি সোর্স। এর সাহায্যে নিয়ে আমি আপনাদের বলতে পারি, এখানে প্রণব মুখার্জি আপনারা জানেন, ফরমার প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া প্রণব মুখার্জি। আপনারা এটাও জানবেন যে শেখ মুজিবুর রহমান হত্যা করা হবে, তার মেয়ে শেখ রেহানা এবং শেখ হাসিনা তারাই দিল্লিতে এসে প্রণব মুখার্জির হেফাজতেই ছিলেন। প্রণব মুখার্জির একটা বিখ্যাত বই আছে, দ্য ড্রামাটিক ডিকেড, দ্য ইন্দিরা গান্ধী ইয়ার্স। এই বই আপনারা পড়তে পারেন। এবং আরো সবচেয়ে খুব গুরুত্বপূর্ণ, এখানে বাংলাদেশের একজন লেখক, তার নাম সালাম আজাদ, তার লেখা একটি বই, বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদান, এরকম একটা বই রয়েছে। এবং সর্বোপরি যেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সিলেক্টেড দ্য ইয়ার্স অফ এন্ডেভার, সিলেক্টেড স্পিচেস অফ ইন্দিরা গান্ধী। এটা আগস্ট 1969 থেকে আগস্ট 1972। অর্থাৎ ইন্দিরা গান্ধীর যে বক্তব্য এই সময় বাংলাদেশের যুদ্ধের সময়, সমস্ত কিছু তার যে কার্যকলাপ, সেই আমেরিকার প্রেসিডেন্টকে লেখা চিঠিপত্র, সব কিছু এর মধ্যে হুবহু রয়েছে। এগুলো অত্যন্ত প্রাইমারি ডকুমেন্ট, এর উপর ভিত্তি করেই আমি আপনাদের সামনে যেটা বলছি। তাহলে বাংলাদেশের একটা অস্থায়ী সরকার গঠন হয়ে গেল। এই সরকার যখন গঠন হয়েছে এবং পাকিস্তানিদের আক্রমণের ফলে, আপনাদের একটা কথা ভাবার চেষ্টা করুন, আজকে বাংলাদেশে বা তৎকালীন পূর্ব পাকিস্তানে যখনই গন্ডগোল হচ্ছে, মারামারি হচ্ছে, রায়ট হচ্ছে, খুন হচ্ছে, ধর্ষণ হচ্ছে, দেখবেন এই মানুষগুলো পালিয়ে আসছে ভারতবর্ষে, প্রথমত পশ্চিমবঙ্গে। কারণ পশ্চিমবঙ্গের সঙ্গে, কারণ এই একটা বঙ্গ ভেঙেই তো পূর্ববঙ্গটাই পূর্ব পাকিস্তান হয়েছে। এটা অন্য কোনো দেশে কিন্তু যাচ্ছে না। এই মানুষগুলো মায়ানমারেও যাচ্ছে না, অন্য কোনো দেশে যাচ্ছে না, ভারতবর্ষে আসছে। এখানে কেন ভারতবর্ষে আসছে? আজকের প্রজন্ম, আজকের অনেকেই সেই প্রশ্ন তুলছেন যে বাংলাদেশের লোকেরা ওখানে কিছু হলেই ভারতবর্ষে কেন আসে? এটার বলতে গেলে অনেক বড় ইতিহাস তার।
আপনারা জানেন যে দেশভাগের সময় আমি সেই প্রেক্ষাপটে যেতে চাইছি না। শুধু এটাই বলব, যেহেতু এটা প্রতিবেশী দেশ এবং ভারতবর্ষ এই নীতিতে বিশ্বাস করে বসুধৈব কুটুম্বকম, এবং প্রকৃত প্রতিনিধি, প্রকৃত সুপ্রতিবেশী সুলভ ভারতবর্ষ যখন বাংলাদেশের মানুষের এরকম নির্বিচারে সম্পূর্ণ অন্যায়ভাবে পাকিস্তানিরা, এটাকে জেনোসাইড বলা হয়, যে গণহত্যা শুরু করছে, সেই সময় মানুষ প্রাণ বাঁচাবার জন্য বাংলাদেশের মানুষেরা, প্রচুর সংখ্যক মানুষ, এবার বিভিন্ন তথ্য বলছে তৎকালীন সময়ে প্রায় 1 কোটি মানুষ ভারতবর্ষে এসেছিল এবং ভারতবর্ষ অত্যন্ত উদার চিত্তে এই সমস্ত মানুষদের আশ্রয় দিয়েছে, তাদের খাবার দিয়েছে। আপনি যদি মুজিবুর রহমানের বিভিন্ন বক্তব্য শুনুন, সেখানেও দেখবেন উনি এগুলো কিন্তু কৃতজ্ঞ চিত্তে সেগুলোকে স্মরণ করেছে। এই যে এবার ভারতবর্ষে এই মানুষেরা এসছে এবং বাংলাদেশের মুক্তি বাহিনী তারা যখন ভারতবর্ষে এসছে, পাশে প্রতিবেশী দেশ তো সবই বুঝতে পারছে কি ঘটনা হচ্ছে। এরকম পরিস্থিতিতে পাকিস্তান এটা চাইছে বাংলাদেশটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়ে তার নিজের মতো করে সরকার সেখানে প্রতিষ্ঠা করবে। আমরা এই ইতিহাস জানি যে পাকিস্তান সৃষ্টির পর থেকে পাকিস্তানের বিদেশ নীতির অন্যতম প্রধান এজেন্ডাই হচ্ছে ভারত বিরোধিতা। কাজে বাংলাদেশে যদি তার মতো করে এরকম যদি কিছু তৈরি হয়, তাহলে সেখান থেকেও ভারত বিরোধিতা করতে তার পক্ষে সহজ হবে। খুব স্বাভাবিকভাবেই পররাষ্ট্র নীতির নিয়ম অনুযায়ী ভারতবর্ষও কেন, পৃথিবীর সব দেশই চায় তার প্রতিবেশী যে দেশটা হবে সেই দেশে যেন একটা সভ্য, ভদ্র, সুপ্রতিবেশী সুলভ, বন্ধুত্বপূর্ণ একটা সরকার যেন গঠন হয়, নীতিবান সরকার যেন গঠন হয়। আমাদের ভারতবর্ষের যে পররাষ্ট্র নীতি, পলিসি অফ নন অ্যালাইনমেন্ট, আমরা সেখানে দেখেছি ভারতবর্ষের ইতিহাস নেই এরা কোনোদিন পররাজ্য আক্রমণ করেনি, পররাজ্য গ্রাস করেনি, বরঞ্চ বিপদে গোটা পৃথিবীতে যেখানে প্রয়োজন হয়েছে ভারতবর্ষ তার সামর্থ্য নিয়ে যে কোনো বিপদগ্রস্ত মানুষের দেশের পাশে ভারতবর্ষ দাঁড়িয়েছে। এক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি। কিন্তু আপনারা যদি কোল্ড ওয়ার পরবর্তী ইতিহাস আমরা জানি, পাকিস্তান আমেরিকার বন্ধু, তিনি হচ্ছেন সিয়াটোর সদস্য, পাকিস্তান হচ্ছেন সেন্ট্রো বা বাগদাদ প্যাক্টের সদস্য। যখন কোল্ড ওয়ারের জন্য বিভাজিত বিশ্ব, পাকিস্তান সরাসরি আমেরিকার পক্ষের লোক। খুব স্বাভাবিকভাবেই পাকিস্তান যখন, পশ্চিম পাকিস্তান যখন এই পূর্ব পাকিস্তানের উপর এইরকম বর্বরচিত আক্রমণ করছে, গণহত্যা করছে, ধর্ষণ করছে, একটা জাতি হিসেবে বাঙালিকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার যে ঘৃণ্য চক্রান্ত, যে ঘৃণ্য কাজ করে চলছে, আমরা অত্যন্ত মানে অবাক হতে হয় এসব পড়াশোনা করলে। আমি ভাষাটা ঠিক কি বলবো বুঝে সারতে পারছি না। আমেরিকার মতো সুপার পাওয়ার, চীনের মতো দেশ, তারা পাকিস্তানের এই কাজকে প্রত্যক্ষভাবে মদদ দিচ্ছে। আমি আবার বলছি, পাকিস্তান বাঙালি জাতিকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়ার যে ঘৃণ্য কাজে লিপ্ত হয়েছিল, সেই কাজে আমেরিকার মতো দেশ, চীনের মতো দেশ অত্যন্ত সচেতনভাবে, প্রত্যক্ষভাবে পাকিস্তান সরকারকে মদদ দিয়ে গেছে। কিন্তু এই সন্দীপ সাকের দ্য ওয়ার দ্যাট মেক্স র, পাকিস্তানে কি ঘটছে পূর্ব পাকিস্তানে, এরা অত্যন্ত কৌশলগতভাবে র, সেটা আমি শুধু একটা উদাহরণ আপনাদের বলতে চাই। এটা বলছে ব্লাড টেলিগ্রাম। এই ব্লাড টেলিগ্রাম কথাটার মানেই হচ্ছে এমন যে অপারেশন সার্চলাইট, এরা বলছে এই অপারেশন সার্চলাইটলে আর্চার বোল্ড, আমেরিকান কনসাল জেনারেল ইন ইস্ট পাকিস্তান, ইস্ট পাকিস্তানে আর্চার বোল্ড নামে একজন তিনি ছিলেন আমেরিকান কনসাল। তিনি আমেরিকান প্রেসিডেন্টকে, রিচার্ড নিক্সন আমেরিকার প্রেসিডেন্ট এবং হেনরি কিসিঞ্জার যিনি তার নিরাপত্তা উপদেষ্টা, তাদেরকে বলছেন যে কি হচ্ছে পূর্ব পাকিস্তানে, কিরকম ভাবে জেনোসাইড হচ্ছে, কিরকম রক্তস্রোত বইছে। আমরা এখানে দেখব তাদের পাঠানো সত্ত্বেও এই কিসিঞ্জার বা নিক্সন এই কথাকে কোনো গুরুত্ব দেয়নি। কিন্তু গুরুত্ব না দিলেও আমেরিকার ভারতবর্ষের তৎপরতায়
যে কাজটি হয়েছিল গোটা পৃথিবীতে, পাকিস্তানে, এখানেই আমি বলছি যে ভারতবর্ষের অবদানটা কি ছিল। পূর্ব পাকিস্তানে যে গণহত্যা হচ্ছিল, যদি ভারতবর্ষ তৎপর না হতো, বাঙালি জাতি মরে কবরের নিচে চলে যেত, পৃথিবীর মানুষ জানতে পারতো না ভারতবর্ষের তৎপরতায়। কারণ ভারতবর্ষ তো সরাসরি পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে না, দেশটা তো একটি দেশ, ওটা পূর্ব পশ্চিম মানে একটাই পাকিস্তান তারা আর কি, ভারতবর্ষ তো আলাদা দেশ। কিন্তু ভারতবর্ষ যেটা করেছে, এই পূর্ব পাকিস্তানে যে গণহত্যা হচ্ছে, এটা যাতে বিশ্বের দরবারে পৌঁছে যায়, মানুষের কাছে পৌঁছে যায়, সেই কাজটা করেছে। যার ফলে পূর্ব পাকিস্তানে পশ্চিম পাকিস্তানিরা যে গণহত্যা চালাচ্ছিল, যে অত্যাচার চালাচ্ছিল, সেটা বিভিন্ন সংবাদ মাধ্যমে ভিতরে ছড়িয়ে যায়, গোটা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে যায় এবং গোটা পৃথিবী ব্যাপী এর প্রতিবাদ হয়, ধিক্কার মিছিল হয়। অনেক জায়গাতে এরকম হয়েছে, এই বইয়ের মধ্যে ছত্রে ছত্রে সেগুলো উল্লেখ রয়েছে। এবং ভারতবর্ষের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী, স্বরাষ্ট্রমন্ত্রী শরণ সিং এবং ইন্দিরা গান্ধীর অত্যন্ত ঘনিষ্ঠ তার অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনুস, আপনারা দয়া করে এই ইউনুসের সঙ্গে ইনিকে গুলিয়ে ফেলবে না, ডক্টর মোহাম্মদ ইউনুসকে তিনি ইসলামিক কান্ট্রিগুলোতে পাঠালেন। ইন্দিরা গান্ধী এবং তার স্বরাষ্ট্রমন্ত্রী তারাও বিদেশ ভ্রমণে গিয়ে পৃথিবীর শক্তিধর দেশগুলোর কাছে গিয়ে বাংলাদেশের ঘটনাকে তাদেরকে বিবৃত করেছেন। অর্থাৎ বিশ্ব জনমত বাঙালি জাতিকে রক্ষা করার জন্য, জোর দিয়ে বলছি আবার, বাঙালি জাতিকে রক্ষা করার জন্য পাকিস্তানিদের হাত থেকে সেদিন ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তার সরকার গোটা পৃথিবীর বিশ্ব শক্তির কাছে আবেদন জানিয়েছে। চীন এবং আমেরিকা প্রত্যক্ষ মদদ দিচ্ছে পাকিস্তানকে বাঙালি নিধনে। আমেরিকার মতো শক্তির বিরুদ্ধে গিয়ে, চীনের মতো শক্তির বিরুদ্ধে গিয়ে নৈতিকতার প্রশ্নে ন্যায় প্রতিষ্ঠার জন্য বাঙালি জাতি যাতে রক্ষা পায়, কারণ বাঙালি জাতির উপর যে অত্যাচারটা হচ্ছে সম্পূর্ণ অন্যায়ভাবে হচ্ছিল, গোটা পৃথিবীর বিশ্ব জনমত যাতে এদের ফেভারে আসে, তার জন্য তৎকালীন ভারত সরকার সচেষ্ট হয়েছেন। একটু আগে বললাম 1 কোটি মানুষকে তো আশ্রয় দিয়েইছেন এবং বাংলাদেশের যে মুক্তি বাহিনী তারা ওখান থেকে পালিয়ে ভারতবর্ষে এসছেন, সেই মুক্তি বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া থেকে শুরু করে যত রকম ভাবে একটা দেশের পক্ষে, প্রতিবেশী দেশের পক্ষে করা সম্ভব যাতে এই মানুষগুলো বাঁচতে পারে, তার ব্যবস্থা কিন্তু ভারত সরকার করেছেন। এবং আমেরিকার বিরাট হুমকি, তা সত্ত্বেও আমরা দেখব কি তৎপরতার সাথে তার যে স্ট্র্যাটেজিক সিকিউরিটি করলেন। এবং এটা স্মরণ রাখতে হবে, সেদিন সোভিয়েত রাশিয়া কিন্তু ব্যর্থহীন ভাবে সেদিন বাংলাদেশে যদি পাকিস্তানিদের এই কুচক্র, তাহলে জাতি হিসাবে বাঙালি শুধু নিশ্চিহ্ন হয়ে যেত নয়, এখান থেকে ভারত বিরোধী কার্যকলাপ চলতো এবং গোটা সাউথ এশিয়া একটা অস্থির অবস্থায় পরিণত হতো। কাজে সাউথ ইস্ট এশিয়া নিরাপত্তার জন্য, সুস্থিতির জন্য, শান্তির জন্য দরকার ছিল পাকিস্তানিদের এরকম বর্বর শাসনকে সেখান থেকে কিন্তু নিশ্চিহ্ন করার। কাজে ভারতবর্ষ যা যা করেছে, আমি যদি খুব সংক্ষেপে আপনাদের শুধু সূচিপত্রগুলো যদি দেখাই, আমি যদি একটু বলি যে ট্রাজেডি ইন ইস্ট পাকিস্তান, স্টেটমেন্ট ইন লোকসভা ইন্দিরা গান্ধী, আমরা দেখব যে মার্চ মাসের 25 তারিখে ঘটনা শুরু হয়েছে, মার্চের 27 তারিখে লোকসভাতে বিবৃতি দিচ্ছেন। আচ্ছা, তারপর আমরা দেখব রেজুলেশন, পার্লামেন্টের রেজুলেশন হচ্ছে মার্চের 31 তারিখে, রেজুলেশন মুভড ইন পার্লামেন্ট। আচ্ছা, এটাকে বলছে জাইগ্যান্টিক প্রবলেম, স্টেটমেন্ট ইন লোকসভা মে মাসের 24 তারিখে হচ্ছে। এইসব একের পর এক মিটিং দ্য ক্রাইসিস, ক্রাইসিসটা কিভাবে মিট করা যাবে এ নিয়ে বারবার দেখা যাবে ভারতবর্ষ, এ সিরিয়াস সিচুয়েশন, বাংলাদেশ ক্রাইসিস, প্রেস মিট অ্যাট ন্যাশনাল প্রেস ক্লাব ওয়াশিংটন, মনে রাখতে হবে ওয়াশিংটন, নভেম্বর 5, 1971 নভেম্বরের 5 তারিখে ওয়াশিংটনে দাঁড়িয়ে মিসেস গান্ধী সেখানে প্রেস মিট করেছে। ইমপ্রেশন অফ ট্যুর অ্যাবোর্ড, মানে বিদেশ ভ্রমণে বেরিয়েছেন নভেম্বরের 15 তারিখে
যাতে করে বিশ্ব জনমত গঠন করা যায়। ঠিক আছে? পাকিস্তানের পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছেন পার্লামেন্টকে। কল অফ ডেপুটি প্যারামাউন্ট, তিনি ফ্রি এগুলো সব করছেন। তিনি ফ্রম রিপ্লাই টু রাজ্যসভা, প্রাইম মিনিস্টার স্টেটমেন্ট অন হার ট্যুর অ্যাব্রোড, নভেম্বর 30। বিদেশ থেকে ঘুরে আসার পর তিনি রাজ্যসভায় তার বক্তব্য রাখছেন এবং সেখানে বলছেন উই শ্যাল সাকসিড, আমরা সফল হব। তিনি ক্যালকাটায় এলেন, সেই সময় তিনি ৩ তারিখে কলকাতা ছিলেন, 3 ডিসেম্বর। মনে রাখতে দিন 3 ডিসেম্বর যখন ক্যালকাটাতে এলেন, সেই দিনই পাকিস্তান সেনাবাহিনী, মজাটা বুঝুন ভালো করে আরকি। ভারতবর্ষ কিন্তু এতদিন পর্যন্ত পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেনি। কিন্তু একজন প্রতিবেশী হিসাবে বাংলাদেশের বা বাঙালিকে রক্ষা করার জন্য যতটুকুন প্রয়োজন সেটা করার চেষ্টা করছেন। এবং তিনি যখন কলকাতা, ইন্দিরা গান্ধী সেই সময়তে 3 ডিসেম্বর পাকিস্তানি সেনাবাহিনী আপনারা দেখবেন যে ভারতবর্ষের উপর আক্রমণ করছে। ভারতবর্ষের 8টি যে এয়ারপোর্ট সেখানে একসঙ্গে আক্রমণ করছে তারা এখানে। ঠিক আছে? সেই যে আক্রমণটা করলো ইয়েতে সেটা হচ্ছে অমৃতসর, পাঠানকোট, অবন্তিপুর, শ্রীনগর এবং আরো কয়েকটি জায়গাতে একসঙ্গে আক্রমণ করলো। এবং আমরা দেখতে পাবো যে ইন্দিরা গান্ধী অল ইন্ডিয়া রেডিওতে ডিসেম্বর 4 তারিখে বললেন যে এই অ্যাগ্রেশনকে আমাদের মোকাবেলা করতে হবে। 3 তারিখে পাকিস্তান কিন্তু ভারতবর্ষ আক্রমণ করে ফেললো। 13 দিনের মাত্র যুদ্ধ, 16 তারিখে যুদ্ধ শেষ হয়ে গেছে। তাহলে 3 তারিখে ভারতবর্ষকে আক্রমণ করলো পাকিস্তান। ভারতবর্ষের অপরাধটা কি ছিল? না, ভারতবর্ষ সেদিন বাঙালির পাশে দাঁড়িয়েছে। বাঙালির পাশে দাঁড়িয়েছে, ন্যায়ের পাশে দাঁড়িয়েছে। কারণ ভারতবর্ষ ছাড়া কোনো শক্তি সেদিন কিন্তু এইরকম ভাবে পাশে দাঁড়ায়নি। 4 ডিসেম্বর ইন্দিরা গান্ধী অল ইন্ডিয়া রেডিওতে বক্তব্য দিচ্ছেন যে এই যে অ্যাগ্রেশন, এটাকে আমাদের মোকাবেলা করতে হবে। ঠিক আছে? লোকসভাতে তিনি 4 তারিখে বক্তব্য দিচ্ছেন এবং এরপর আমরা দেখব ডিসেম্বরের 6 তারিখে তিনি বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিচ্ছে ভারতবর্ষ। 6 ডিসেম্বর, এটা মনে রাখতে হবে। তাহলে 3 তারিখে পাকিস্তান বাংলাদেশকে, ভারতবর্ষকে আক্রমণ করলো এবং 6 তারিখে ভারতবর্ষ আপনার স্বীকৃতি দিচ্ছে বাংলাদেশকে একটা ফ্রি কান্ট্রি হিসাবে। ঠিক আছে? এর ফলে ইন্দিরা গান্ধী 10ই ডিসেম্বর দেখব পার্লামেন্টে বলছে কেন এই যুদ্ধ, বাংলাদেশে ভারতবর্ষে গণতন্ত্র সাংঘাতিক ব্যাপার, এই যুদ্ধ কেন, হোয়াই দিস ফাইট, এই শিরোনামে তিনি বক্তব্য রাখছেন। ভিক্টরি উইল বি আওয়ার্স। 10 ডিসেম্বর তিনি বক্তব্য শেষে আবার বলছেন আমরাই জয়লাভ করব। এবং লেটার টু প্রেসিডেন্ট নিক্সন, তিনি 15ই ডিসেম্বর রিচার্ড নিক্সনকে চিঠি লিখছেন সমস্ত পরিস্থিতি জানিয়ে আমেরিকার প্রেসিডেন্টকে। এবং 16 তারিখ আমরা দেখতে পাবো যে 16 তারিখ আমরা দেখব যে ওখানকার ওদের যে ক্যাপ্টেন নিয়াজি, তিনি আমাদের ভারতবর্ষের যিনি আমেরিকার ভারতের পক্ষে যিনি লড়াই করছেন, ক্যাপ্টেন জগজোৎ সিং আরোরা, তার কাছে কিন্তু তারা সারেন্ডার করছেন। 90,000 সেনাবাহিনী নিয়ে সারেন্ডার করছেন। এবং তারপরেই আমরা দেখব যে স্বাধীন বাংলাদেশটা তৈরি হচ্ছে। অর্থাৎ খুব সংক্ষেপে বলতে গেলে আমি এটাই বলতে চাই যে সেই দিন যদি ভারতবর্ষ, খুব এক কথায় বললে, সেদিন যদি ভারতবর্ষ বাংলাদেশ বা বাঙালি জাতির এই সংকটে যদি পাশে না দাঁড়াতেন, তাহলে আজকে যে বাংলাদেশ আমরা বলছি, এই বাংলাদেশের আবির্ভাব বিশ্ব মানচিত্রেই হয়তো হতো না। কারণ জাতি হিসাবে বাঙালিকে সেদিন পাকিস্তানিরা একেবারে শেষ করে দিত, বাংলাদেশের অভ্যুদয় কখনোই হতো না। তো এটা হচ্ছে প্রথম টুকুন। আমি একটু যদিও খুব তাড়াতাড়ি বলার চেষ্টা করছি, কিন্তু বিষয়টা এত বড়, ওদের সময় অনেকটা নিয়ে ফেললাম। তো আমি সংক্ষেপে শুধু পরের টুকুন বলবো যে সাম্প্রতিক হিন্দু নিধন ও ভারত বিরোধিতার প্রেক্ষিতে ফিরে দেখা। দেখুন, অত্যন্ত দুর্ভাগ্যজনক হলেও এটা খুব সত্যি কথা যে এই পাকিস্তানের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য ভারতবর্ষের 1984 জন সৈনিক প্রাণ দিয়েছেন এবং
7,000 কোটি টাকা খরচ হয়েছে নগদ। এছাড়াও তো রিফিউজিদের আশ্রয় দিয়ে থেকে শুরু করে অন্যান্য তো বিষয় রয়েছেই। কিন্তু ভারতবর্ষ কিন্তু কোনোদিন বাংলাদেশ বা অন্য ওরকম মনে করলে একটা অংশ দখল করে নেওয়া এরকম কিন্তু ভারতবর্ষ করেনি। অর্থাৎ বাংলাদেশ সৃষ্টির পেছনে ভারতবর্ষের অবদান কতখানি, এটা যতটা বলা যাবে ততটাই কম বলা হবে। এটা আমার একজন ইতিহাসের সাধারণ ছাত্র হিসেবে মনে হয়েছে যে যতটাই বলা যাবে ততই কম বলা হবে ভারতের অবদান কতখানি ছিল। কিন্তু হিন্দু নিধনের প্রেক্ষিত এবং ভারত বিরোধিতার প্রেক্ষিতে যদি আমরা বলি, অত্যন্ত দুর্ভাগ্যজনক হলেও সত্যি কথা যে ধর্মের ভিত্তিতে বিভাজিত হওয়ার পরেও যখন ভাষার প্রশ্নে একত্রিত হয়েছিলাম, শুধু ৭১-এর পরে নয়, বাংলাদেশে মুসলিমদের দ্বারা হিন্দুদের উপর নির্যাতন, এটা আজকের দিনে ঘটছে শুধু নয়, এটা দেশ স্বাধীনতার আগে থেকেই যে পরিবেশ চলছিল, পূর্ব পাকিস্তানেও হয়েছে। ৫০ সালের ফেব্রুয়ারি দাঙ্গা যদি আপনারা জানেন, সে ভয়ঙ্কর দাঙ্গা, সরকারি মদতে দাঙ্গা, ৬৪ সনে দাঙ্গা, ৭১ সালে তো হলোই। এর পরে বিভিন্ন সময়তে বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ, এই আক্রমণকে কেউ কেউ বলেন অর্থনৈতিক কারণে আক্রমণ, কেউ বলছেন বর্ণ হিন্দুদের বিরুদ্ধে যে রাগ ছিল সেই কারণে। কিন্তু দেখুন, যদি অর্থনৈতিক কারণে আন্দোলন হবে, আক্রমণ হবে, তাহলে হিন্দুদের বাড়িঘর দখল করে নিয়ে যেতে পারে, কিন্তু মা বোনেদের ধর্ষণ কেন করা হয়? যদি বর্ণ হিন্দুদের উপরে রাগের কারণেই যদি এই সাম্প্রদায়িকতার সৃষ্টি হয়, তাহলে লোয়ার কাস্ট হিন্দুরা যারা, বিশেষ নাম বলতে হয় যোগেন্দ্রনাথ মন্ডল এবং নগেন্দ্রনাথ রায়, রাজবংশী লিডার প্রেমহরি বর্মন, যারা পাকিস্তানে থেকে গেলেন, তারা এই এই মানুষদের উপর কেন আক্রমণ হলো? অর্থাৎ হিন্দুদের উপর আক্রমণ পূর্ব পাকিস্তান এবং যে বাংলাদেশ, আজকে যে শেখ হাসিনা আমাদের ভারতবর্ষে আশ্রয় নিয়েছে, এটাও আমাদের মনে রাখতে হবে তার আমলেও কিন্তু হিন্দুদের উপর লাগাতার আক্রমণ কিন্তু হয়েছে। সেটা হয়তো প্রকাশ্যে আসেনি, কিন্তু আজকের দিনে যেটা হচ্ছে সেটা একদম ক্লাইম্যাক্সে পৌঁছেছে। এই ঘটনা আগের সমস্ত রেকর্ডকে অতিক্রম করে গেছে। আগে হিন্দুদের উপর আক্রমণ হয়েছে, ধর্ষণ হয়েছে, সেসব তো হয়েছে। কিন্তু জোর করে চাকরি থেকে তাদেরকে রেজিগনেশন করিয়ে দেওয়া এবং মারা যাওয়ার পর জানাজা দেওয়া হবে জোর করে, হিন্দু মতের সে শেষকৃত্যটা করানো যাবে না। এই কাজগুলো এই সময়টায় হচ্ছে। আর ভারত বিরোধিতার কথা যদি বলি, যে আপনাদের মনে রাখতে হবে পাকিস্তানের বিরুদ্ধে, পাকিস্তান যে বাংলাদেশের উপর যে হত্যালীলা চালিয়েছিল, সেই সময়ে বাংলাদেশের মুসলমানদের মধ্যে একটি অংশ যারা মুক্তিবাহিনী ছিল, মুক্তিবাহিনী মানে যারা বাংলাদেশটাকে স্বাধীন করতে চেয়েছে পাকিস্তানিদের অত্যাচারের হাত থেকে, সেই মুক্তি বাহিনীতে হিন্দু মুসলমান সবাই ছিল। আর মুসলমানদের মধ্যে একটা অংশ ছিল যাদেরকে রাজাকার বলা হয়, যে রাজাকাররা মূলত প্রো পাকিস্তানি ছিল। তারা পাকিস্তানিদের মদদে তারা বাঙালি বুদ্ধিজীবী, বাঙালি হয়েই বাঙালি বুদ্ধিজীবী ধ্বংস, বিশেষ করে তাদের লক্ষ্য ছিল হিন্দু, হিন্দুদের ধ্বংস করা, হিন্দুদের হত্যা করা, হিন্দুদের বাড়িঘর লুট করা, হিন্দুদের মা বোনেদের ধর্ষণ করা। এই যে রাজাকার বাহিনী, সেদিন বাংলাদেশের আহ অভ্যুত্থানে রাজাকার বাহিনীর মনে হয়েছিল তাদের পরাজয় ঘটলো। এই রাজাকার বাহিনী হচ্ছে ভারত বিরোধী, কারণ এরা মনে করছে আমাদের পরাজয়ের মূল কারণ হচ্ছে ভারতবর্ষ। যদি ভারতবর্ষ সাহায্য না করত মুক্তি বাহিনীকে, বিশ্বর জনমত গঠন না করত, তাহলে পাকিস্তানিদের জয় হতো, পাকিস্তানে জয় হলে রাজাকার বাহিনীর জয় হতো। এই যে সেই রাজাকার সেদিন যে ভারত বাংলায় থেকে গেল, এবং তারাই দেখবে ৭৫-এ শেখ মুজিবুর রহমানের হত্যার মদতদাতা, এবং পরবর্তীকালে এত বছর ধরে তারা এই ভারত বিরোধিতা, তাদের কাছে মনে হয়েছে যে আমরা পাকিস্তানেই ভালো ছিলাম, বাংলাদেশ আজকে যে অবস্থা তৈরি করেছে এরা, আমি ঠিক জানি না এরা ইতিহাসের কোন পথে চলছে। মানে আহ, পাকিস্তান তাহলে এখন প্রশ্ন দাঁড়িয়ে যাচ্ছে, গবেষণার বিষয় হয়ে দাঁড়িয়ে যাচ্ছে, তাহলে এরা কি সেই যুগে ফিরে যেতে চাইছে যে সময়ে পাকিস্তান শাসন করত? তাহলে এরা কি আবার পূর্ব পাকিস্তান, বাংলাদেশ পাল্টিয়ে কি আবার পূর্ব পাকিস্তান নাম রাখবে?
আবার কি পাকিস্তানের সঙ্গে মিলে যে প্রতিরোধ সেদিন মুজিবুর রহমান গড়ে তুলেছিলেন বাঙালির জন্য, এরা কি পশ্চিম পাকিস্তান আবার উপনিবেশ হবে? পাকিস্তান যেভাবে ভারত বিরোধিতায় মদদ দিয়ে থাকে, এই আজকের বাংলাদেশ আবার পূর্ব পাকিস্তান হয়ে কি আবার এদের যা লক্ষণ দেখা যাচ্ছে কার্যকলাপে, এদের একটাই বিষয় যে উগ্র ভারত বিরোধিতা। এবার আরেকটি কথা বলে শেষ করব, যেটা ভুলে গেলে চলবে না আমাদের। এটা নিঃসন্দেহে হিন্দুরা তাদের সফট টার্গেট, মেইন টার্গেট হলেও যেহেতু তারা পুরোপুরি একটা সাম্প্রদায়িক ভিত্তিতে ওখানে প্রশাসন এস্টাবলিশড করতে চাইছে, তার জন্য যারা মুক্তমনা মানুষ, যারা মুসলমান হলেও যারা বাংলাদেশটাকে ভালোবাসে, বাংলাদেশের সৃষ্টির ইতিহাসকে ভালোবাসে, যারা ভারতবর্ষের অবদানকে মনে রেখেছে এবং অবদানকে মনে রেখে ভারতের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে, সেই সমস্ত মানুষদেরও কিন্তু একে, একে করে খুন করা হচ্ছে। তারা অনেকে লুকিয়ে রয়েছে, অনেকে পালিয়ে রয়েছে। এই কাজটা কিন্তু চলছে এবং এইটা আমি জানি না ইতিহাসের গতি কোন দিকে ধাবিত হবে। তবে আমরা যেহেতু বাঙালি এবং বাঙালি হিসেবে এটা পৃথিবীতে সেই নীরদ চৌধুরীর কথা মনে পড়ে, আত্মঘাতী বাঙালি। আজকের বাংলাদেশে যেটা ঘটছে সেটা নিঃসন্দেহে আত্মঘাতী। তারা হয় ইতিহাস ভুলে গেছে, নাইলে মনে রাখতে চাইছে না যে বাংলাদেশ সৃষ্টিতে যাদের সবচেয়ে বড় বাধা ছিল, যে পাকিস্তানিরা বাঙালিকে ধ্বংস করতে চাইছিল, যে আমেরিকা, যে চায়না তারা ধ্বংস করতে চেয়েছিল, আজকে তাদের মদতপুষ্ট হয়ে যে ভারতবর্ষ সেদিন সমস্ত শক্তি দিয়ে বাঙালি জাতিকে রক্ষা করেছিল, আজকে সেই ভারত বিরোধিতায় মেতেছে। যে হিন্দুরা ৩০ লক্ষ লোক সেদিন খুন হয়েছিল, যার মধ্যে ১০ লক্ষ হিন্দু প্রাণ দিয়েছিল, সেই হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে, এটা ইতিহাসে নিঃসন্দেহে সেগুলো অত্যন্ত ব্ল্যাক চ্যাপ্টার হিসাবে লেখা থাকবে। এটাই আমার মনে হয়। কারণ যা হচ্ছে, ইতিহাস মনে না রাখলে যা হবার তাই হবে। যেটা ইতিহাস কাকে বলে, এ প্রসঙ্গে অটো ফন বিসমার্কের সেই বিখ্যাত উক্তি, "Fools say that they learn by experience, but I prefer to learn by others people experience." কাজে আমি জানি না এদের অভিজ্ঞতাটা কি হবে। অনেক বড় বিষয়, আমি অনেকটাই সময় নিলাম। আপনাদের ধৈর্যচ্যুতি ঘটতে পারে। কিন্তু আমি এখানেই বক্তব্য শেষ করছি। যদি আপনাদের কিছু প্রশ্ন থাকে বললে আলোচনা করব, ভালো লাগবে আমার। সবাইকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। আহ, আমরা এতক্ষণে একটু খুব গুরুত্বপূর্ণ স্যারের এই আলোচনা আমরা শুনলাম, এবং স্যার যেখান থেকে শুরু করেছিলেন যে সেই পশ্চিম পাকিস্তান থেকে কিভাবে বাংলাদেশ ভাষা আন্দোলনের মধ্য দিয়ে মুজিবুরের নেতৃত্বে কিভাবে বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে, সেটা ভারতের সহযোগিতা নিয়ে কিভাবে স্বাধীন রাষ্ট্র হিসেবে গড়ে উঠলো, এবং তার যে পুঙ্খানুপুঙ্খ একটা ইতিহাসের ধারণা স্যার আমাদেরকে দেওয়ার চেষ্টা করলেন। এবং আমি ইতিহাস এর একজন ছাত্র হিসাবে আমাদের এই সত্যি এই জ্ঞান সত্যি আমাদেরকে সমৃদ্ধ করেছে, এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের যে আহ, অভূতপূর্ব অবদান, এবং যেটা স্যার বললেন, যেটাকে যত বলবো ততই কম বলা হবে। তো এই যে অভূতপূর্ব অবদান, সেই অবদানের প্রেক্ষিতে আজকের এই বাংলাদেশ গঠনের মধ্য দিয়ে আজকের এই বাংলাদেশ যে জায়গায় দাঁড়িয়েছে, এবং সেই জায়গায় যে বর্তমানে বাংলাদেশে যে ইন্টারিম গভর্নমেন্ট চলছে, এবং সেই গভর্নমেন্টের আমলে বাংলাদেশ যে দিকে যাচ্ছে, তার তো উত্তর ভবিষ্যৎ দেবে। কিন্তু কিছু প্রশ্ন আমাদের রয়েছে, এবং সেই প্রশ্নগুলো আমরা স্যারের কাছে রাখছি। স্যার, একটা বিষয় প্রশ্ন, যে বাংলাদেশের অভ্যুত্থানে যে ভারতের অবদান, সেটা তো সর্বজনবিদিত, এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে সেটা পাঠ্যপুস্তকে বাংলাদেশে রয়েছে। কিন্তু বর্তমান যে বাংলাদেশের যে নবপ্রজন্ম যে রয়েছে, তারা দেখা যাচ্ছে যে তারা কিন্তু ভারতবর্ষের এই অবদানকে বা ভারতবর্ষের এই অভূতপূর্ব সহযোগিতাকে তারা মানে
স্বীকারই করছেন না তারা, বা তারা এই অবদানকে তারা মানে গুরুত্বই দিচ্ছেন, এবং তারা অনবরত ভারত বিরোধিতার পথেই হাঁটছেন। মানে এর মূলে মানে কি রয়েছে এই মানে বর্তমান যে নবপ্রজন্ম তারা যে এই ভারত বিরোধিতার মানে দিকে যাচ্ছে, এর মূল মানে মূলের উৎসটা কি, বা তারা কোথা থেকে এই প্রেরণা পাচ্ছে, বা কোথা থেকে তাদের এই যে ভারত বিরোধিতার জিগির যেটা তুলছে, সেটা কোথা থেকে তারা পাচ্ছে? না তারা কি তাহলে আমি ইতিহাসের পাঠ্যপুস্তক? হ্যাঁ স্যার বলুন। আমি কিন্তু আমার বলার সময় বিজয় লাস্টে কিন্তু এইটাকে আমি বলে নিয়েছি, রাজাকারদের কথাটা হ্যাঁ বলেছি আমি আর কি। যে হ্যাঁ একটা অংশ ছিল, তারা সেদিনও বাঙালি হলেও তারা রাজাকার এবং তারা পাকিস্তানপন্থী। পাকিস্তানপন্থী মানেই তারা ভারত বিরোধী। ঠিক আছে? যে হ্যাঁ ভারতের জন্যই তাদের পরাজয় হয়েছিল। ওই যে অংশটা থেকে গেল, ঠিক আছে? কাজে তাদের যে চিন্তন ছিল, তারা এগুলো আস্তে আস্তে করে এই যে হিন্দু বিরোধিতা, হিন্দু নিধন, এটা মনে রাখতে হবে। বাংলাদেশ সৃষ্টির পর আগে যা হয়েছে হয়েছে। ৭১-এর মুক্তিযুদ্ধের পর যদি বাংলাদেশে হিন্দু নিপীড়নটা বন্ধ হতো, মনে রেখো, একটা অন্যায় আর একটা অন্যায়কে ত্বরান্বিত করে, হতে সহযোগিতা করে। যদি বাংলাদেশের প্রকৃত রিপাবলিক হতো, ধর্মনিরপেক্ষ বাংলাদেশ যদি তৈরি, যারা মুজিবুর রহমান চেয়েছিলেন, যদি সেটা হতে পারত, তাহলে আজকে এই দিন দেখতে হতো না। আমি আমার উদাহরণে তোমাকে বলেছি বলাতে গিয়ে, ইভেন শেখ হ্যাঁ হ্যাঁ, মুজিবুর রহমানের মেয়ে শেখ হাসিনার আমলেও কিন্তু অনেক হিন্দুরা অত্যাচারিত হয়েছে। অত্যাচারিত হয়েছে, তিনি হ্যাঁ। তিনি কিন্তু সেগুলোকে প্রোটেক্ট করতে পারেননি। সেই প্রোটেকশন যদি দিতে পারতেন, ঠিক আছে, তাহলে হয়তো আজকে এই দিন হতো না। আজকে এদের তো বিরোধিতাই মূলত হচ্ছে হিন্দু বিরোধিতা, এবং হিন্দু বিরোধিতার সূত্রে তাদের ভারত বিরোধিতা। ঠিক আছে? ওই যে রাজাকার বাহিনীর মননে চিন্তনে যেটা ছিল, উগ্র ধর্মান্ধতা, ঠিক আছে, এবং তাদের এই রোষ থেকে আবার বলছি, কিছু মুসলিম ধর্মাবলম্বী মানুষও যারা ভারতের অবদানকে মনে রাখেন, কৃতজ্ঞতা স্বীকার করেন, তারাও কিন্তু রেহাই পাচ্ছে না। হুম। হ্যালো স্যার, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলো বিজয়। হ্যাঁ, তোমার এই প্রশ্নের এক্সাক্ট তো উত্তর দেওয়া মুশকিল, কিন্তু এটা তোমাকে বুঝতে হবে এদের এই সোর্স অফ ইন্সপিরেশন কোথা থেকে এসছে। আর সরকার যদি মনে করে, সরকার যদি কঠোর হস্তে দমন করত রাষ্ট্রবিরোধী কার্যকলাপ, ধর্মের কারণে মানুষকে অত্যাচার করা, তাহলে কিন্তু এই ঘটনাগুলো হতো না কিন্তু আর কি। সরকারের তো প্রচ্ছন্ন সমর্থন ছিল দেখা যাচ্ছে আর কি। কারণ বাংলাদেশ বা পূর্ব পাকিস্তান সৃষ্টির পর থেকে আমরা সেই বহুকাল আগের থেকে দেখে যাচ্ছি যে লাগাতার এই হিন্দু বিরোধিতা, হিন্দুদের উপর অত্যাচার, এটা কিন্তু একটা কমন ফেনোমেনন হয়ে দাঁড়িয়েছে। আর কোনো প্রশ্ন আছে? স্যার আর একটা প্রশ্ন আছে। হুম। আহ, যেটা হচ্ছে যে বাংলাদেশের যে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার চলছে, এবং মোহাম্মদ হুম। ইউনূস তার প্রধান উপদেষ্টা, এবং হুম। বাংলাদেশের এই যে ৫ই আগস্ট, আমরা ২০২৪-এর ৫ই আগস্ট যে বাংলাদেশের একটা সরকারকে পতন হতে দেখলাম, এই পতনের পেছনে একটা সাইড আপনি বলছেন যে রাজাকারদের সেই যেটা তখন পূরণ হয় তখন এখন করার চেষ্টা করছেন, সেই এই মোহাম্মদ ইউনূস বা তিনি একটা ওয়াশিংটনে এক জায়গায় তিনি বলেছেন যে ক্লিনটন গ্লোবাল সাবমিটে একটা অনুষ্ঠান ছিল, সেখানে তিনি বলেছেন যে বাংলাদেশে যেই এই যেই পরিবর্তন হয়েছে, এটা একটা গণ অভ্যুত্থান এবং একটা নতুন পথের দিকে যাচ্ছে বাংলাদেশ, এক নবপ্রজন্মের হাত ধরে, এবং উন্নততর বাংলাদেশ লক্ষ্য দিকে যাচ্ছে। কি এই যে মোহাম্মদ ইউনূসের এই কথার পরে যে বাংলাদেশকে আমরা দেখছি এখন, এই বাংলাদেশের মানে যে সামনে থেকে এগিয়ে যাচ্ছে, এর এবং সেটার প্রেক্ষিতে যেভাবে ভারত বিরোধী বা হিন্দু নিধন চলছে, এটা কোন দিকে যাচ্ছে, এটা বলে আপনি একজন ইতিহাসের শিক্ষক হিসেবে আপনি দেখো, মনে করেন? আমি বলছি, যারা শুনছেন আপনাদের সকলের কথার্থে বলছি, আমাদের রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর বরেন্দ্রনাথ গিরি স্যার, আমাদের শ্রদ্ধেয়, উনি সিনিয়র আমার অনেক, আমার দাদার মতো।
তিনি একটা খুব কথা বলেন যে ম্যান ইজ নোন বাই হিজ কম্পেনিয়ন। ঠিক আছে? মানুষ এই মোহাম্মদ ইউনুস, ডক্টর মোহাম্মদ ইউনুস, তার প্রতি সমস্ত শ্রদ্ধা রেখেই বলছি, উনি নোবেল লরিয়েট, তিনি শান্তিতে নোবেল প্রাইজ পেয়েছেন। মোহাম্মদ ইউনুসের যদি হিস্ট্রি দেখা যায়, ৭১-এর মুক্তিযুদ্ধের সময় মোহাম্মদ ইউনুস কিন্তু যুবক, তিনি বোধহয় তখন কোনো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। ৭১-এর মুক্তিযুদ্ধে মোহাম্মদ ইউনুসের কোনো পার্টিসিপেশন ছিল না। মানে কি? তার মানে মোহাম্মদ ইউনুসও এই ৭১-এর মুক্তিযুদ্ধ হোক কিংবা ভারতবর্ষ আ তাকে সাহায্য করে বাঙালি জাতিকে বাঁচাক, সেই দিনেও কিন্তু তিনি পার্টিসিপেট করেননি কিন্তু। তার মানে এটা পরিষ্কার হয়ে যায় যে ওই যে পন্থী, রাজাকারপন্থী যারা ছিলেন, ঠিক আছে? যারা হ্যাঁ, পাকিস্তানপন্থী, তিনি তাদের পন্থীদেরই মধ্যে একজন ইন্টেলেকচুয়াল। তিনি সময় পাননি, সুযোগ পাননি। আজকে এই বাচ্চা ছেলেদেরকে দিয়ে কাজে লাগিয়ে ভুল বুঝিয়ে, আমি তো মনে করব দে আর মিসডাইরেক্টেড। তারা ভুল পথে যাচ্ছে বাংলাদেশ। উনি আজকে এখানে ক্ষমতা ভোগ করছেন আরকি। ঠিক আছে? এটা কখনো হতে পারে না। ইতিহাসের ইতিহাস তথ্যের ক্রীতদাস। ইতিহাস কারো মন মর্জি মতো চলে না। যা বাংলাদেশের যে ইতিহাস আছে, তাতে পাকিস্তানিদের হাত ধরে বাংলাদেশীদের কোনোদিন ভালো হবে না। আমেরিকা কোনোদিন বাংলাদেশীদের ভালো চায়নি। বাংলাদেশ নামটাই তো পৃথিবীর মানচিত্রে আসতো না। কাজে এত বড় অকৃতজ্ঞতা করে আমি জানি না এরা কোন ভালো করবে। আজ এবং ভারতবর্ষের এটা কেউ একটা বলতে পারে হ্যাঁ, যে বাংলাদেশকে, বললাম তো ৭০০,০০০ কোটি টাকা খরচ করে এতগুলো ১৯৮৪ জন মানুষ মারা গেছে। ভারতবর্ষ তার বিনিময়ে বাংলাদেশের কাছ থেকে কোনো ভূখণ্ড ছিনিয়ে নিয়েছে? কিছু করেছে কোনোদিন? কিছু তো করেনি। বাঙালি জাতিকে রক্ষার জন্য ভারতবর্ষ দিন দাঁড়িয়েছিল। আর আজকে তারা এই ভারতের বিরোধিতা করে কোথায় যাবে তুমি বলতে পারো? কি করবে তারা আর কি? তারা নিজেরা ধ্বংস হবে এবং ভারতবর্ষের সীমান্ত এলাকার উত্তেজনা তৈরি করবে এবং ভারতবর্ষের যা ক্যাপাসিটি, যা শক্তি আছে, ভারতের যা একতা আছে, ইউনিটি আছে, গণতন্ত্রের যে মজবুতি আছে, সর্বোপরি ভারতবর্ষের যে সরকার চলছে, কেন্দ্রে যে শক্তিশালী সরকার, এগুলো খুব সহজেই মোকাবেলা করবে বলে আমরা মনে করি। কিন্তু বাঙালি হিসেবে খুব দুঃখ হচ্ছে, আমি বুঝতে পারছি না ঠিক বাংলাদেশ, সময় নিশ্চয়ই বলবে, সময় কথা বলে, টাইম ইজ এ গ্রেট হিলার, এরা কোন দিকে যাচ্ছে। এত খুন, এত ধর্ষণ, এত সাম্প্রদায়িক বিদ্বেষ, একজন শান্তিতে নোবেল প্রাইজ পাওয়া মানুষ, যার হাতে ক্ষমতা, এটা কি করে হতে পারে আমি ঠিক বুঝতে পারছি না। যে আন্তর্জাতিক নোবেল কমিটিতে কি আছে আমার ঠিক জানা নেই, আমার এই সম্পর্কে কথা বলার এখতিয়ার নেই। যে নোবেল পাওয়া মানুষ শান্তিতে, তাদের হাতে ক্ষমতার হ্রাস, তার যদি এই অবস্থা হয়, তাহলে রাম, শ্যাম, যদু, মধুর হাতে ক্ষমতা গেলে তখন আর কি হবে? এটা খুব ভাবার ব্যাপার। আর কিছু বিজয় শোনা যাচ্ছে? হ্যালো? আচ্ছা শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে হ্যালো? পাচ্ছি, বলো। হুম, হুম, আ হুম। অল অলোক সরকার, অলোক দা প্রশ্ন করেছে যে বাংলাদেশে যে এই উগ্র যে মেরুকরণ চলছে বা উগ্র ধর্মের নামে বা জাতীয়তাবাদের নামে যে উগ্র মেরুকরণ চলছে, সেটা কি শিক্ষার শিক্ষার মানে শিক্ষার মানদণ্ডের দিক থেকে না ধর্মীয়গত মানদণ্ডের দিক থেকে? মানে তার না, প্রশ্ন। এইখানে একটা কথা বলা যেতেই পারে যে এইখানে শিক্ষা যেটা হচ্ছে, ঠিক আছে? ওখানে যে শিক্ষা, তারা যে শিক্ষায় শিক্ষিত হয়েছে, ছোটবেলা থেকেই তাদের মননে, চিন্তনে ভারত বিরোধিতার বীজ বপন করা হয়েছে। খুব সুকৌশলে, সুযত্নে তাদের এই মনন, মানসিক গঠন তৈরি হয়েছে। শিক্ষা তো বটেই। তাদের শিক্ষাটা সেরকম ধর্মীয় ভিত্তিক শিক্ষা। শিক্ষাটা সেরকম ভারত বিরোধিতার শিক্ষা।
শিক্ষা। এই শিক্ষাতে তারা বড় হয়েছে। ঠিক আছে? হয়তো প্রকৃত ইতিহাস তারা পড়ার সুযোগ পায়নি বা তাদের থেকে দূরে রাখা হয়েছে, সেটা হতে পারে। কিংবা তাদের বিশ্বাস এমন জায়গায় প্রথিত হয়েছে, যারা যেটা সত্য কথা, সত্য ঘটনা সেটা শুনতেই চায় না, জানতেই চায় না, মানতেই চায় না, হতে পারে। কিন্তু আমার বা তোমার বা যারা এটা করছে, তাদের ইচ্ছা অনিচ্ছায় তো ইতিহাসের গতি থেমে থাকবে না। না, সেটা তো একদমই নয়। ইতিহাস তার নিজস্ব গতিতেই চলবে। ইতিহাস না, তার নিজের গতিতে চলবে। কারো ইচ্ছা অনিচ্ছা তো ইতিহাসের গতি থেমে থাকবে না। কারণ না, না, ইতিহাসের একদম, বিচার খুব পরিষ্কার বিচার হবে ইতিহাসে। ইতিহাসের একদম ঠিক। ব্যক্তি ভুল ক্ষমা হতে পারে, কিন্তু সমষ্টিগত ভুল, জাতির ভুল, এগুলো ক্ষমা হবে না কখনো। এবং স্যার আরেকটা বিষয় যে মানে মোহাম্মদ ইউনূস বলছেন যে বাংলাদেশের যে গণ-অভ্যুত্থান তারা এটাকে গণ-অভ্যুত্থান বলছেন ৫ই আগস্টের ঘটনাকে। এবং তারা বলছেন বাংলাদেশের ২য় স্বাধীনতা। মানে তাহলে ৭১ এর মুক্তিযুদ্ধকে তারা অস্বীকার করে বাংলাদেশে তার নতুন মানে স্বাধীনতার ব্যাখ্যা দিচ্ছেন। এবং এবং এই স্বাধীনতার পেছনে তিনি বলছেন এটা একটা meticulously ডিজাইন করা একটা মানে এই প্ল্যান ছিল এবং যার মধ্যে দিয়ে বাংলাদেশ নতুন স্বাধীনতার সূর্যোদয় ঘটেছে। এবং তারা ইতিহাসকে মুছে দিচ্ছে। ইতিহাসে দেখা যাচ্ছে যে পাঠ্যপুস্তক থেকে তারা ৭১ এর মুক্তিযুদ্ধের ইতিহাস, মুজিবুরের যে অবদান সেগুলো সব ঝেড়ে ফেলে নতুনভাবে এগোতে যাচ্ছে। এই না, না, ইতিহাসকে আপনি যেটা বলছেন, হ্যাঁ বলুন। সে তো বলতে চাইছি। তবে একটা কথা আমার যেটা মনে হচ্ছে, সবকিছু দেখে সাধারণ ইতিহাসের একজন সাধারণ শিক্ষক, সাধারণ ছাত্র হিসাবে, যে এটা শুধু বাংলাদেশের ব্যাপার নয়। এটা একটা ইন্টারন্যাশনাল একটা র‍্যাকেট কাজ করছে এবং যার মূলে রয়েছে ভারত বিরোধিতা। ঠিক আছে? এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের যা লাইফ আছে, তিনি যেখানে বড় হয়েছেন, তার যারা অভিভাবক, তার যারা ফ্যামিলি, সব দেখে সহজে অনুমান করা যায় যে কাদের অঙ্গুলি হেলনে কি হচ্ছে। ঠিক আছে? এরা শুধুমাত্র দাবার বোরে, আসল খেলোয়াড়টা পেছনে, সেটা এখনো দেখা যাচ্ছে না। কিন্তু মানুষ বুঝতে পারছে, অনুমান করছে। কিন্তু এটাই তো খুব স্বাভাবিক। আমি তো সেই ইতিহাসটাই বললাম যে বাংলাদেশের ইতিহাসটা ভুলে যদি আমি পাকিস্তানের আমলে ফিরে যাই, কিছু রাজাকার পন্থীদের হয়তো ভালো লাগবে, কিন্তু আপামর বাঙালির, তাদের কি হবে? তাদের কি ভালো হবে? পাকিস্তানের ইতিহাস কি তাই বলে যে পাকিস্তানের শাসনাধীন বা পাকিস্তানের যখন অংশ পূর্ব পাকিস্তান ছিল, সেই সময় কি বাংলার ইতিহাস, পূর্ব পাকিস্তানের ইতিহাস কি গৌরবোজ্জ্বল ছিল? ইতিহাসই তো কথা বলবে। একদম এবং ইতিহাস উত্তর দেবে আগামী ভবিষ্যৎ কোন এটা দিকে তো আমি যাচ্ছে। কি বললাম, বিজয় কি বলল তাতে আসবে যাবে না কিছু। কারণ ইতিহাস একদম, সাক্ষ্য দিচ্ছে যে পাকিস্তান আমলে যা হয়েছিল, বাংলার শোষণ হয়েছিল। বাংলা, ইস্ট পাকিস্তান ওয়াজ দ্য কলোনি অফ ওয়েস্ট পাকিস্তান। হুম। একদমই স্যার। তা আরেকটা শেষ মানে বিষয় যেটা এটা আমি একটু আলোচনা করেওছি। আবার প্রশ্নটা আবার আসছে হুম। যে এই যে বাংলাদেশের যে ভারত বিরোধিতার চলছে এর মূলে আন্তর্জাতিক কি মানে কোন ধরনের একটা ষড়যন্ত্র কাজ করছে সেটাই তো এই একটু আগেই প্রশ্নটা বললাম। এসেছে। সেটা হ্যাঁ, 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 সেটা আমিও নিঃসন্দেহে বলব। আন্তর্জাতিক। এর কারণটা এটাই যে এটা খুব বড় কথা, বলতে গেলে অনেক সময় লাগে। যে ভারতবর্ষ, তুমি দেখো যেদিন ভারতবর্ষ স্বাধীন হয়েছে আমাদের পোস্ট সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পিরিয়ড, তখন ইন্টারন্যাশনাল পলিটিক্স ছিল কোল্ড ওয়ার পলিটিক্স। ঠিক আছে? তখন বলব হ্যাঁ, ওয়ার্ল্ড একদম। দুটি ভাগ, ওয়ান পার্ট লেড বাই ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এন্ড ওয়ান ওয়াজ ইউএসএসআর। আমরা দেখব পাকিস্তান সেখানে একটা পক্ষ নিয়ে নিল, পরিষ্কার। কিন্তু ভারতবর্ষ কিন্তু বিশ্ব শান্তির কথা মাথায় রেখে সে কোনো পক্ষ অবলম্বন করেনি। সে কিন্তু নির্জোট, আমাদের যারা ভারতবর্ষের ফরেন পলিসি, হুম, জোট নিরপেক্ষ নীতি অবলম্বন করলো। কথাটা বুঝেছো? আজকে ভারতবর্ষ কিন্তু দেখবে চীনের সঙ্গেও তার যে পঞ্চশীল নীতি ভারতবর্ষের বিদেশ নীতিতে চিন্তনে মননে কোথাও কিন্তু কারো বিরোধিতার প্রতি বিদ্বেষ কোথাও নেই। কিন্তু ভারতবর্ষ আপন গতিতে, আপন শক্তিতে বলীয়ান হয়ে যাচ্ছে ভারতবর্ষ। আজকে অর্থনৈতিকভাবে ভারতবর্ষ এতটা অগ্রসর হয়েছে,
আজকে ভারতবর্ষ চাঁদে পৌঁছে যাচ্ছে, ভারতবর্ষ কোথায় কোথায় চলে যাচ্ছে, বিজ্ঞানের ক্ষেত্রে ভারতবর্ষ এগিয়ে যাচ্ছে, খাদ্যে ভারতবর্ষর এত উন্নতি, সব দিক দিয়ে ভারতবর্ষ যেভাবে এগিয়ে যাচ্ছে, খুব তাড়াতাড়ি ভারতবর্ষ বিশ্বে অন্যতম একটা প্রধান শক্তি হতে যাচ্ছে। এজন্য ভারতবর্ষকে ডিস্টার্ব করতে হবে। ঠিক আছে? এই ভারতবর্ষকে ডিস্টার্ব করবার জন্য যা হয়, আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো নোবেল পিস প্রাইজ পাওয়া মানুষ, এদের মধ্যেও ভারত বিরোধিতা রয়েছে। তাদেরকেই কাজে লাগানো হচ্ছে। তারা সেই খেলাটা খেলছেন। ঠিক আছে? এরা নিজের ক্ষমতার স্বাদ নিচ্ছেন। কিন্তু বাংলার মানুষের ভবিষ্যৎ নিয়ে যারা ভাবিত, তা অন্ততপক্ষে আমার সেটা মনে হচ্ছে না। কারণ মনে হলে তারা এটা করতেন না এটা আরকি। কাজেই আন্তর্জাতিক তো একটা চক্র রয়েছেই। যেটার মূল উদ্দেশ্যই, যেহেতু বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের একটা বিরাট ৪,০০০ কিলোমিটারের উপরে একটা সীমান্ত রয়েছে। সেই সীমান্তে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় যে সমস্ত জঙ্গিপনা কার্যকলাপ চলছে, তাদের বেশিরভাগের সঙ্গেই কানেকশন রয়েছে আজকের বাংলাদেশের বিভিন্ন জায়গার আরকি। এবং ওখানকার যারা, এবং খুব উল্লেখ করার মতো বিষয়, শেখ হাসিনার আমলে যে কিছু আম হয়েছিল, যে সমস্ত দাগী জঙ্গি যারা, দেশের পক্ষে যারা ডিস্ট্রাকটিভ, সমাজের জন্য যারা ক্ষতিকর, তাদেরকে যেখানে অ্যারেস্ট করে রাখা হয়েছিল, অথচ এই যে মোহাম্মদ ইউনূসের ভাষায় গণ অভ্যুত্থানের হওয়ার সঙ্গে সঙ্গে তাদেরকেই আগে কোনো আইন কানুনের পরোয়া না করে তাদের কিন্তু জেলখানা থেকে মুক্তি দেওয়া হয়েছে কিন্তু আরকি। কাজেই উদ্দেশ্য খুব পরিষ্কার। এজন্য ভারতবাসী হিসাবে আমাদেরকে সচেতন থাকতে হবে। আমাদের সরকার নিশ্চয়ই সচেতন রয়েছে। কিন্তু সরকার তো একা কিছু করতে পারে না। মানুষ নিয়েই তো সরকার। আমরা যারা সমাজের সচেতন মানুষ, আমরা নিজেরা যেরকম সচেতন থাকবো এবং সমাজকেও সচেতন রাখার কাজ আমাদের করতে হবে। দেশটা যাতে সিকিউর থাকে, সে দায়িত্ব আমার, আপনার, সকলেরই আমাদের আরকি। সে দায়িত্ব আ আমরা নিশ্চয়ই নিষ্ঠার সঙ্গে পালন করব। যত বড় স্যার চক্রান্তে ভারতের হোক না কেন, ভারতবর্ষ তার স্বমহিমায় যেমন চির উজ্জ্বল ছিল, উজ্জ্বল আছে, উজ্জ্বল থাকবে। থাকবে। স্যার আরেকটা প্রশ্ন এসেছে এবং দেখুন আপনার স্ক্রিনে প্রশ্নটা উঠেছে। আমার একটু পড়তেই অসুবিধা হচ্ছে। আচ্ছা, এটা অনেক মাইস বড়, তুমি একটু বলে হ্যাঁ, দাও। মাইস্টিক ফোর্স অফ সায়েন্স অ্যান্ড সোসাইটি MFSS থেকে এসেছে প্রশ্নটি। আমি সংক্ষেপে বলছি। হুম, অনেকগুলো প্রশ্ন আছে তো আমি শেষের প্রশ্নটা বলছি। তিনি বলছেন হুম। সেখান থেকে বলা হচ্ছে যে বাংলাদেশের যে এই যে গণহত্যা বা হিন্দু নির্যাতন বা এই যে গণতন্ত্রের নামে যে একটা প্রহসন চলছে, তো সেই এখানে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ইউনাইটেড নেশনস এর মানে কি করণীয়? তারা কেন চুপচাপ বসে আছে বা তাদের কি কোনো ভূমিকা নেই এখানে? একটা গণতন্ত্র বা মানবাধিকার রক্ষার ক্ষেত্রে তারা কেন নি নি মানে নিঃসুপ? তাদের কি করণীয় আছে? তারা কি পিস এটা ফোর্স বা শান্তি বাহিনী পাঠাতে পারে না? খুব ভালো কথা। হুম। এটা হচ্ছে বিষয়টা দাঁড়ালো এমন আরকি, বুঝেছো? এটা খুবই সত্যি কথা। অত্যন্ত দুর্ভাগ্যজনক হলেও খুব সত্যি কথা। এজন্য কি আমরা দেখতে পাই যে আমাদের সমাজে অনেক ঘটনা ঘটে, অনেক অত্যাচার হয়। আমাদের পুলিশ প্রশাসন, আমাদের মন্ত্রিমণ্ডলীর নেতৃবর্গ চোখের সামনে তারা দেখেও দেখে না। কেন দেখেও দেখে না? কারণ এখানে প্রভাবশালী কারো প্রভাব থাকে। আমার যতটুকুন ধারণা আছে, আমরা জাতিসংঘ দেখেছি, ইউএনওকে দেখছি। জাতিসংঘের ব্যর্থতা আমরা পড়েছি, ইউএনওর কার্যকলাপ আমরা জানি। ইউএনওর উপর আজকাল কার প্রভাব সবচেয়ে বেশি রয়েছে? ইউএনওর উপরে যার সবচেয়ে বেশি প্রভাব রয়েছে আন্তর্জাতিক ক্ষেত্রে, তাহলে তাদের ভূমিকাটা আগে আমাদের নজরে আনা দরকার। আচ্ছা। ইউএনওর চুপ থাকার কথা নয়। ইউএনওর নিঃসন্দেহে এখানে হস্তক্ষেপ করার উচিত। কিন্তু আবারও বলি তোমাকে, যে আলোচনাটা এটাই আলোচনার বিষয় নয়। বাঙালি হিসাবে, এবং আবার বলছি বাঙালি হিন্দু হিসাবে, পূর্ব পাকিস্তান বা বাংলাদেশে যে নির্যাতন হয়ে আসছে এত বছর ধরে, পৃথিবীর ইতিহাসে কোথাও কোনো জাতির উপরে এত সিস্টেমেটিক, ধারাবাহিক
অবর্ণনীয় অত্যাচার নিপীড়ন কোথাও ঘটেনি, কোথাও ঘটেনি। আমার যতক্ষণ পড়াশোনা আছে আমি জোর দিয়ে বলতে পারি, তথ্য প্রমাণ সহকারে বলতে পারি। ঠিক আছে? তাও কিন্তু কিছু হয়নি। কিছু হয়নি। ঠিক আছে? আমি জানি না যে একটা অত্যাচারের মাত্রা কোন লেভেলে পৌঁছাবার পর ইউএনও হস্তক্ষেপ করে। মানবাধিকার হস্তক্ষেপ করে বা বিশ্ব শক্তি কখন তারা এটাতে নিয়ে মাথা ঘামাবে। আমার জানা নেই। আমি সত্যিই এটা আমি ভাবতে পারছি না যে আর কত আমার জানা নেই সেটা। কারণ এটা তো ইউএনওর খুব ভাবারই বিষয়। নোবেলে শান্তিতে নোবেল পাওয়া মানুষ সেখানে শাসনকর্তা রয়েছে। হ্যাঁ? এটা ভাবতেও তো কিরকম একটা সময় লাগবে। হুম? হ্যাঁ, যে সেখানে ইউএন এর নারকীয় ঘটনা ভূমিকাটা মানে ঘটছে কোনো কিন্তু ভাষায় বলা যায় না। খুব রাইট স্যার। স্বাভাবিক। এটা আমি তো বলছি এটাই আরকি। খুব স্বাভাবিক। খুব স্বাভাবিক। কারণ ইউএনও বলি যেই বলি আজকের দিনে দুনিয়াতে ইউএনও হওয়ার কথা নিরপেক্ষ। খুব স্বাভাবিক কথা। কিন্তু ইউএনও তো কোথাও তো দেখবে কোন দেশের প্রভাব তো বেশি কাজ করেই। তুমি ইতিহাসের ছাত্র তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। কার প্রভাব একদমই স্যার, রয়েছে একটা তো ইউএন এর প্রভাব উপর। ফেলছে। হ্যাঁ, এবং যাদের প্রভাব জাতিসংঘ ব্যর্থ রয়েছে হয়েছিল। হ্যাঁ, বাংলাদেশ বাংলাদেশ ইস্যুতে তাদের ভূমিকাটা কি হবে? সেটা দেখা দরকার। শুধু স্যার বাংলাদেশ নয়, যে দেখা যাক কি আমাদের হয়। বিশ্ব স্যার, শুধু বাংলাদেশই নয়, এই যে সিরিয়া, ইরাক, ইরান যুদ্ধ হচ্ছে। কোন ক্ষেত্রে তো ইউএন এর কোন ভূমিকাই আমরা মানে আমরা লক্ষ্য করছি না। কোন ক্ষেত্রেই নয়। শুধু বাংলাদেশ নয়, সব আমরা ক্ষেত্রেই। আশা মানে আমরা ইউএন এ আশা তো করব নিশ্চয়ই। ইউএনও কাঠি নেই যে আমরা এক লহমায় সব ঠিক করে দেব। আমরা আশা করতে পারি, আশা ছাড়ছি না। একদমই স্যার। আমরা প্রায় আলোচনা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, এবং অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আরো আছে স্যার। আমরা অন্য এক আলোচনায় আমরা সেইগুলোকে অ্যাটেন্ড করার চেষ্টা করব। আ এবং এবং স্যার আরেকটা কথা বলা হচ্ছে, আ সেটাকে আপনি কিভাবে দেখছেন? যে অনেকে বলছেন যে আমেরিকাতে ডেমোক্র্যাট এবং রিপাবলিকান যে দুটো পারস্পরিক দল রয়েছে, ডেমোক্র্যাটদের সঙ্গে নাকি বাংলাদেশে যে ইন্টারিম গভর্নমেন্ট তাদের সম্পর্ক একটা ভালো, এবং পরবর্তীকালে যে আ ট্রাম্প প্রশাসন আসবেন আ জানুয়ারির ২০ তে ২৫ এ, তো তাদের সঙ্গে আবার মানে একটা আলাদা একটা সম্পর্কর বাতাবরণ সৃষ্টি হবে। কিন্তু এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? অনেকেই বলছেন যে বাংলাদেশের এই খেলা ঘুরে যাবে, এই পরিস্থিতি বদলে যাবে। এই ২০ জানুয়ারি আসার পর। এগুলোকে আপনি কিভাবে দেখেন? এই যেই যারা মানে আশা তর্ক কর থাকে। যারা এটা আশা করছেন ট্রাম্প প্রশাসনিক দায়িত্ব গ্রহণ করার পর যদি বাংলাদেশ আশা যাতে পূর্ণ হয় আমি ঈশ্বরের কাছে সেই প্রার্থনাই করি। কিন্তু ইতিহাসের তথ্য আমেরিকা এমন একটা দেশ তার সৃষ্টিকে যা ইতিহাস রয়েছে ১৭৮৪ সালে জর্জ ওয়াশিংটনের সময় থেকে শুরু করে আমরা ইরাকের ক্ষেত্রে দেখেছি, আফগানিস্তানের ক্ষেত্রে দেখেছি, ইরানের ক্ষেত্রে দেখেছি, পাকিস্তানের ক্ষেত্রে দেখেছি। আমেরিকার যে ফরেন পলিসি তাতে আমার মনে হয়েছে এই প্রশ্ন আমাকে আগে অনেকেই করেছে। তাতে আমার একটাই মনে হয়েছে, আপনারা দেখুন ট্রাম্প সাহেব আসার পর যদি বাংলাদেশের পরিস্থিতি বদলায় তো খুব ভালো হবে, ভালো কথা। খুব খুশি হব আমি তাতে আরকি। কিন্তু আমি ঠিক ভরসা পাই না এই কারণে যে আমেরিকার সরকার পরিবর্তন হয়। এটা ঠিকই আমাদের দেশের মতো একজনই ৩০ বছর ক্ষমতায় থাকে না ওখানে। ওখানে ২ টো টার্মের বেশি কেউ রাষ্ট্রপতি হয় না। কিন্তু আমার এটা মনে হয়েছে ওখানে সরকার পরিবর্তন হয়। কিন্তু আমেরিকার ফরেন পলিসি পরিবর্তন হয় না। খানিকটা হয়তো এদিক সেদিক হতে পারে।
কিন্তু আমেরিকার ফরেন পলিসির আমূল কোনো পরিবর্তন হয়েছে এমনটা আমার নজরে আসেনি। আমি খুব অল্পই জানি, তবুও বলছি আরকি। আমেরিকার ফরেন পলিসির কোনো পরিবর্তন, আমূল পরিবর্তন আমি দেখিনি। কারণ এই ক্ষেত্রে ট্রাম্প সাহেব আসার পর যদি পরিবর্তন হয়, তাহলে সেটা খুব ভালো ব্যাপার হবে। আর কিছুদিনের মধ্যেই তো সেটা আমাদের সামনে প্রকাশ হয়ে যাবে কি হচ্ছে। দেখা যাক। অপেক্ষায় থাকতে হবে। হলে ভালো, কিন্তু আমি আশা খুব রাখছি না। কিন্তু আমি যদি ভুল প্রমাণিত হই তাহলে আমি বেশি খুশি হব। কি বিজয়? বিজয় শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছ বিজয়? কেমন হলো? স্যার ঠিক আছে এবার? হ্যাঁ, 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 হ্যাঁ। দেখো আমাদের স্যার আমাদের আশা থাকবে এই যে বাংলাদেশের শান্তি এবং সৌহার্দ্যের পরিবেশ ফিরে আসুক। বাঙালি জাতিভেদ বর্ণভেদ নয়, বাঙালি বাঙালিয়ানা ভালো থাকুক এবং বাংলাদেশের এই যে বর্তমান যে পরিস্থিতি চলছে এই পরিস্থিতি কাটবে এবং এক নতুন সূর্যোদয়ের মধ্য দিয়ে নয়, বাংলাদেশ শান্তি সম্প্রীতি সৌহার্দ্যের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ এগিয়ে যাক, এই আমাদের প্রার্থনা এবং আশা থাকবে। এবং আজকের যে আমাদের প্রায় ঘন্টা খানেকের যে আলোচনা, এবং সেই আলোচনাতে আমরা বিভিন্ন বিষয় সম্পর্কে আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে বাংলাদেশের চলমান যে পরিস্থিতি এবং আন্তর্জাতিক সম্পর্ক এবং যে আন্তর্জাতিক সম্পর্কের মধ্যে দিয়ে যেভাবে যাচ্ছে বাংলাদেশ, এবং এই পরিস্থিতি আর সুদিন আসুক আমার এই প্রার্থনা করি। এবং আপনার এই মূল্যবান বক্তব্য আমার মনে হয় সকল ছাত্রছাত্রী গবেষক সকলের কাছে এক নতুন এক নতুন ভাবে পাঠ মানে নতুন ভাবে জ্ঞানকে তাদের জ্ঞানকে সমৃদ্ধ করবে এবং তাদেরকে এই বিষয়ে মানে বাংলাদেশ এবং মুক্তিযুদ্ধে ভারতের অবদানকে এই যে ইতিহাস এবং তাদের যে অতীতকে ফিরে দেখা এবং তার সঙ্গে বর্তমানকে আহ মেলানো, এই যে বিষয়টা আমরা নতুন করে আবার পড়বো এবং আরো ভালোভাবে জানার চেষ্টা করব এবং এর মধ্য দিয়ে আমাদের জ্ঞান আরো সমৃদ্ধ হবে। এবং আপনার যে মূল্যবান বক্তব্য তা আর জন্য আপনাকে অনেক অনেক সহস্র ধন্যবাদ ভয়েসের পক্ষ থেকে। এবং আপনি যেভাবে আমাদের সাথে ছিলেন আছেন এবং আগামীতে আমাদের সাথে এইভাবেই থাকবেন এই প্রত্যাশা রেখে, এবং আজকে আমরা এই লাইভ অনুষ্ঠানটি এখানেই ইতি টানছি। এবং দর্শক ভিউয়ার্স যারা ছিলেন, সকল ছাত্রছাত্রী গবেষক শিক্ষক যারা এই লাইভটা দেখেছেন তাদেরকেও বলবো আপনাদের এই ধৈর্য নিয়ে থাকবার জন্য আপনাদেরও ধন্যবাদ। এবং আপনারা এই লাইভটি শেয়ার করে দিবেন যাতে মানুষের কাছে এই আলোচনাটি পৌঁছে যায় এবং তারাও এই বিষয় সম্পর্কে জ্ঞাত হতে পারে, এই প্রত্যাশা রেখে আবার আপনাদের সকলের সঙ্গে দেখা হবে। এবং স্যারকেও অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকে আমরা আমাদের লাইভটি এখানেই শেষ করছি। স্যার শুভরাত্রি। শুভরাত্রি, শুভরাত্রি। স্যার।